আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছো। তো আজকে আমরা সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়ের প্রিভিয়াস ২ টা ক্লাস করার পরে ৩য় যে চ্যাপ্টারটা এবং ৩য় শেষ অংশ। এই পার্টে আমাদের কি বাকি ছিল? আমাদের প্রিভিয়াস ২ টা ক্লাস করার পরে এই পার্টে কিন্তু শুধুমাত্র কানটা বাকি ছিল এবং অন্তঃক্ষরা গ্রন্থির যে যাবতীয় আলোচনা সবকিছু। তো আজকে এই ক্লাসটা নিয়ে থাকছি আমি তাজওয়ান তোহা, ঢাকা মেডিকেল কলেজ। ক্লাসের টপিক কি থাকবে? কান আর Z44 এ হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তো আমাদের কানের মধ্যে যদি আমরা ভিতরে ঢুকি, আমাদের প্রিভিয়াস যে পার্টটা ছিল সেখানে ছিল চোখ। তো চোখের মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাই আর কানের মাধ্যমে সবকিছু শুনতে পাই। এই হচ্ছে আমাদের সবকিছু ধারণা। কিন্তু কান শুধুমাত্র যে শ্রবণের অঙ্গ সেটা না, কান আমাদের ক্ষেত্রে একই সাথে ভারসাম্য রক্ষার অঙ্গ। তাহলে আমাদের চোখের মাধ্যমে যেমন আমরা বলতেছিলাম যে শুধুমাত্র দেখতে পাই, কানের মাধ্যমে শুধুমাত্র যে শুনতে পাই সেটা না। কানের মাধ্যমে শুনতেও পাই, ভারসাম্য রক্ষা করতে পারি। ঠিক আছে? তাহলে কান সম্পর্কে যদি আমরা গ্লোসভাবে ধারণা নিতে চাই, কান হলো আমাদের শ্রবণ ও ভারসাম্য রক্ষার জন্য অত্যাবশ্যকীয় অঙ্গ। এখন কানের ক্ষেত্রে আমাদের ৩ টা ভাগে ভাগ করা যাবে ফুল কানটাকে। বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। আচ্ছা, বহিকর্ণকে আবার দেখো ৩ টা ভাগ করা গেছে। একটা হলো পিনা, কর্ণকুহর, কর্ণপটহ। মধ্যকর্ণকেও ৩ টা ভাগে ভাগ করা গেছে। একটা হলো কর্ণাস্থি, ইউস্টেশিয়ান নালী আর ছিদ্রপথ। কর্ণাস্থি দেখো ৩ টা আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ছিদ্রপথ আছে ২ টা, একটা হলো ফেনেস্টা ওভালিস, ফেনেস্টা রোটান্ডা। আর এই যে অন্তঃকর্ণ আছে, অন্তঃকর্ণকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হলো ইউট্রিকুলাস আর একটা সেকুলাস। ভাই এগুলা কি শব্দ, কি আবিজাবি নাম! পিনা, কর্ণকুহর, কর্ণপটহ, কোনো কিছু নাম কিন্তু রিলেটেবল করতে পারতেছি না, কারণ আমরা প্রিভিয়াসলি এসব নাম শুনি নাই। তো চিন্তা নাই, আমরা আসলে প্রত্যেকটার ভিতরে ঢুকে সবগুলা যতটুকু আমাদের জানা প্রয়োজন ততটুকু আমরা জানবো। এখন দেখো, আমরা যে বাইরে থেকে যে কানটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বহিকর্ণের পিনা পার্টটা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের পিনা। আচ্ছা, পিনার আরেকটা নাম হলো কর্ণছত্র, আরো একটা নাম হলো অরিকল। ঠিক আছে? তাহলে পিনার ক্ষেত্রে নাম কয়টা হলো? কর্ণছত্র, অরিকল। আচ্ছা, পিনা সম্পর্কে আমাদের যেটা জানতে হবে সেটা হলো পিনা পুরোটাই তরুণাস্থি নিয়ে গঠিত। এবং কোন ধরনের তরুণাস্থি ভাইয়া? পিনা হচ্ছে হায়ালিন তরুণাস্থি নিয়ে গঠিত। সেটা আমরা কঙ্কালতন্ত্র যে অধ্যায়টা ছিল ৭ম অধ্যায়, সেখানে তরুণাস্থির প্রকারভেদে ত্রিপলি দিয়ে মনে রাখছিলাম। আচ্ছা, এই ত্রিপলি দিয়ে হচ্ছে হায়ালিন, সরি হায়ালিন কেন বলতেছি, এখানে হচ্ছে স্থিতিস্থাপক তরুণাস্থি, স্থিতিস্থাপক ত্রিপলি দিয়ে মনে রাখছিলাম। ই ফর এক্সটার্নাল ইয়ার, ই ফর এপিগ্লোটিস ছিল তরুণাস্থি। তাহলে পিনা যদি আমরা এক কথায় বলি, পিনা হচ্ছে আমাদের আরেকটা কি নাম আছে সেটা পড়তে হবে, কর্ণছত্র অরিকল। এবং সেটা কি নিয়ে গঠিত? স্থিতিস্থাপক তরুণাস্থি নিয়ে গঠিত। এবং পিনার মধ্য দিয়ে এখানে আসলে কিছুই কাজ না, পিনা থেকে শব্দ তরঙ্গটা কর্ণকুহরে যাবে। এই হচ্ছে পিনার কাজ। তাহলে পিনা আমাদের কমপ্লিট। ওকে, তাহলে পিনা কিন্তু আমাদের কমপ্লিট। এরপর আসছে কর্ণকুহর। কর্ণকুহর যদি আমরা পড়তে চাই সেক্ষেত্রে কর্ণকুহরের আরেক নাম হলো অডিটরি মিটাস। দেখি তাইলে, এই যে আমরা পিনা থেকে শব্দটা কোথায় গেল? কর্ণকুহরে আসছে। এতটুকু বলতেছিলাম আমরা পিনা, পিনার পর থেকে আসছে কর্ণকুহর। এখন এই যে কর্ণকুহর আছে, সেই কর্ণকুহরটা কি নিয়ে গঠিত? আগেরটা তো আমরা পড়ছিলাম স্থিতিস্থাপক তরণাস্থি। এই যে কর্ণকুহরটা আছে, কর্ণকুহরটা ২ টা জিনিস নিয়ে গঠিত। একটা হলো তরুণাস্থি আর একটা হলো অস্থি। ওকে, একটা হলো তরুণাস্থি আর একটা হলো অস্থি। আচ্ছা, এটা আমরা তরুণাস্থি কতটুকু, অস্থি কতটুকু মনে রাখতে পারবো নাকের সাথে মিল করে। আমরা যদি একটু পার্থক্য দেখানোর জন্য বলি, তাহলে কান আর নাক। দেখো, কান উল্টালে নাক হয়, নাক উল্টালে কান হয়। এবং দুইটার মধ্যেই তরুণাস্থির পার্সেন্টেজও আছে, অস্থির পার্সেন্টেজও আছে। তাহলে এখানেও তরুণাস্থি আছে, অস্থি আছে। নাকের ক্ষেত্রেও এখানে তরুণাস্থি আছে, অস্থি আছে। আচ্ছা,
এখন দেখো কান, নাক। আমি যেটা মনে রাখতাম, যেহেতু আমার শর্ট সিলেবাসে ছিল নাক, তো নাকের টাইমে মনে রাখতাম এবং নাকের অধ্যায়টা আগেও আছে। তো আমি নাকের টাইম মনে রাখতাম এবং নাকের যেহেতু তরুণাস্থি ওয়ার্ডটা বড়, দেখো তরুণাস্থি ওয়ার্ড আর অস্থি ওয়ার্ড কোনটা বড়? তরুণাস্থি বড়। তাহলে আনসার হবে তরুণাস্থির ক্ষেত্রে 2/3 অংশ, অস্থির ক্ষেত্রে 1/3 অংশ। আর কানের ক্ষেত্রে কানের মধ্যে তার ফুলটা তো তরুণাস্থি আর অস্থি নিয়ে গঠিত না, পিনা পুরাটাই তরুণাস্থি নিয়ে গঠিত। আমরা কর্ণকুহরটা পড়তেছি, তো কানের ক্ষেত্রে যে কর্ণকুহরটা আছে সেই কর্ণকুহর নিয়ে আলোচনা চলতেছে। এক কথায় কর্ণকুহরের মধ্যে তরুণাস্থি হবে, এই যে নাক ছিল, নাক আর কান যেহেতু উল্টায় উল্টায় ফেলতে হয়, তো এই যে অস্থিটা হলো, অস্থি হলো 2/3 অংশ, 3/2 অংশ, আর তরুণাস্থি হলো 3/1 অংশ। ঠিক আছে? তাহলে এই যাতে কনফিউশনটা না যেন না লাগে, সেক্ষেত্রে শুধুমাত্র একটা মনে রাখবা, নাকের তরুণাস্থি 2/3 মানে 3/2 অংশ। সেক্ষেত্রে বাকিগুলো এমনিতে বের করতে পারবা। একটা লাইন মনে রাখলে 4টা এমনিতে বের করা যাচ্ছে। তাহলে কর্ণকুহরের মধ্যে কি নিয়ে গঠিত ভাইয়া? কর্ণকুহর হচ্ছে তরুণাস্থির ক্ষেত্রে 1/3, অস্থির ক্ষেত্রে 2/3। ওকে? তাহলে কর্ণকুহর তার কাজ ক্ষেত্রে যদি কাজ জিজ্ঞেস করে, সেক্ষেত্রে কি হবে? পিনা থেকে শব্দ তরঙ্গ রিসিভ করা, এবং কর্ণকুহর থেকে আরেকটা কাজ হচ্ছে কর্ণপটহে মানে শব্দ তরঙ্গ কি নিয়ে যাওয়া। একদম সিম্পল। পিনার কাজ কি হবে? কর্ণকুহরে নিয়ে যাওয়া। কর্ণকুহরের কাজ কি হবে? কর্ণপটহে নিয়ে যাওয়া। এজ সিম্পল এজ দ্যাট। কর্ণকুহরের ক্ষেত্রে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে শব্দ তরঙ্গকে, এখন তো শব্দটা কানের ভিতরে ঢুকছে, তাহলে অনুকূল আর্দ্রতা এবং উষ্ণতা প্রদান করা, যার ফলে শব্দ তরঙ্গটাকে বিশ্লিষ্ট হইতে না হয়। তো অনুকূল উষ্ণতা ও আর্দ্রতা দেওয়া, উষ্ণতা ও আর্দ্রতা প্রোভাইড করা। ঠিক আছে? কর্ণকুহরের কাজ। এখন কর্ণকুহরের পরে ভাই আমাদের কি আছে? কর্ণপটহ আছে, যেটাকে বলা হয় টিম্পেনিক পর্দা অথবা কানের পর্দা। আমাদের অনেক সময় বলি যে কানের পর্দা ফেটে গেছে ওর, সেই ক্ষেত্রে তার আসলে কোন জিনিসটা ফেটে গেছে? কর্ণপটহ বা টিম্পেনিক পর্দা। ঠিক আছে? তাহলে কর্ণপটহ। আচ্ছা, এখন এই যে দেখো কর্ণপটহ বা টিম্পেনিক পর্দা, এটা কি আমার বহিকর্ণের শেষ পার্ট না? বহিকর্ণের শেষ পার্ট। তাহলে আমরা যদি বলি কর্ণপটহের কাজ, সেক্ষেত্রে কি বলবা? কর্ণপটহের কাজ, সে হচ্ছে বহিকর্ণ আর মধ্যকর্ণের মাঝামাঝি স্থল। অথবা এটা বলতে পারো যে সে হচ্ছে কর্ণকুহর থেকে শব্দ তরঙ্গকে রিসিভ করে। আবার এটাও বলতে পারো কর্ণপটহের মাধ্যমে শব্দ তরঙ্গ কর্ণাস্থিতে যায়, বা কর্ণপটহের মাধ্যমে শব্দ তরঙ্গ মধ্যকর্ণে যায়। এজ সিম্পল এজ দ্যাট। এটা আসলে নর্মাল সিম্পল কমন সেন্স দিয়েই সবকিছু বোঝা যায়। আচ্ছা, কর্ণপটহ পর্যন্ত কথাবার্তা গেল। কর্ণপটহ নিয়ে আরেকটা স্পেশাল কথা আছে, সেটা হচ্ছে কর্ণপটহ আসলে ভিতরের দিক থেকে উত্তল। ভিতরে উত্তল, তাহলে বাইরে কি হবে? অবতল হবে। ভিতরে উত্তল। ঠিক আছে? কর্ণপটহ নিয়ে আপাতত এতটুকু জানলেই চলতেছে আমাদের। কর্ণপটহ শেষ, বহিকর্ণ শেষ, বহিকর্ণ পাঠ কিন্তু শেষ, ডান। এখন আসছি মধ্যকর্ণতে। মধ্যকর্ণের প্রথমে কি থাকবে ভাইয়া? কর্ণাস্থি থাকবে। কর্ণাস্থি 3টা আমরা পড়ে আসছি, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। কয়টা থাকে? 6টা থাকে। এক কানে 6টা না 2 কানে 6টা? 2 কানে 6টা। তাহলে এক কানে মেলিয়াস একটা থাকবে, এক কানে ইনকাস একটা থাকবে, স্টেপিস একটা থাকবে। তাহলে 3 দুগুণে 6 হয়। ঠিক আছে? কর্ণাস্থি, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এখন এই কর্ণাস্থি থেকে দেখবা একটু, এই যে মেলিয়াস, ইনকাস, তারপর হলো স্টেপিস। এখানে হচ্ছে তোমার প্রথমে কর্ণপট হয়ে আসছে, কর্ণপট হয়ে থেকে দেখো একদম জয়েন করা আছে মেলিয়াস, তারপর মেলিয়াস থেকে ইনকাস, ইনকাস থেকে স্টেপিস। এবং আমাদের তাহলে মেলিয়াস, ইনকাস, স্টেপিস এই 3টার শেপ মনে রাখতে হবে। আচ্ছা, মেলিয়াসটা বলে ফেলি। মেলিয়াসটা হলো হ্যামার শেপ অথবা হাতুড়ির মতো, হ্যামার শেপড, হাতুড়ির মতো মেলিয়াসটা। তারপর হলো ইনকাস। ইনকাসটা হলো ঘোড়ার জিনের পাদানির মতো বা এনভিল শেপড, ঘোড়ার জিনের পাদানি। এখানে দেখো ছবি দেওয়া আছে, অ্যানভিল শেপড। ঘোড়াতে ওঠার সময় যেটার উপর পা রেখে ঘোড়াতে উপরে উঠতে হয়, সেটাকে বলতেছে ঘোড়ার জিনের পাদানি। আচ্ছা,
এনভিল শেপড, আর হলো স্টেপিস। এই যে স্টেপিসটা আছে সেটার আকৃতি কিসের মতো? নেহাইয়ের মতো। নেহাইয়ের আকৃতিটা দেখে রাখবা। তাহলে নেহাই গেল, এবং নেহাইয়ের যদি আকৃতি বলো ইংলিশটা হচ্ছে স্টিরাপ শেপড। আচ্ছা, এই যে স্টেপিসটা আছে, স্টেপিসটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্রতম অস্থির নাম হলো স্টেপিস, সবচেয়ে ক্ষুদ্রতম পেশির নাম হলো স্টেপিডিয়াস। আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম অস্থির হলো স্টেপিস, এটা আমরা এর আগের অধ্যায় পড়ে আসছি। কোন অধ্যায়? সপ্তম অধ্যায়, কঙ্কালতন্ত্রের অধ্যায়। তাহলে ক্ষুদ্রতম অস্থি। ওকে, তাহলে এই যে আমাদের তিনটা অস্থি মিলিয়াস, এদের ইনকাস, স্টেপিস, এদের কাজ কি হবে ভাইয়া? এখানে দেখো কর্ণাস্থি, সে হচ্ছে মিলিয়াসটা কি করবে? কর্ণপটহ থেকে শব্দ তরঙ্গকে রিসিভ করবে, কর্ণপটহ থেকে মিলিয়াসের পরে ইনকাসে আসবে, ইনকাস সে হচ্ছে পাঠাবে স্টেপিসের কাছে। এই যে স্টেপিসটা আছে সেই স্টেপিসটা কোথায় পাঠাবে? ফেনেস্টা ওভালিসের কাছে পাঠাবে। আচ্ছা, এর আগে দেখি আমরা একটু, মিলিয়াস, ইনকাস, স্টেপিস তিনটা গেল। এখন দেখো এই যে স্টেপিসটা আছে সে একটা ছিদ্রের সাথে যুক্ত আছে, এই ছিদ্রটার নাম হচ্ছে ফেনেস্টা ওভালিস। টোটাল ছিদ্র আছে ভাইয়া দুইটা, একটা হলো ফেনেস্টা ওভালিস আর একটা হলো ফেনেস্টা রুটান্ডা। ফেনেস্টা ওভালিস দিয়ে শব্দ ঢুকে অন্তঃকর্ণে ঢুকবে, আর ফেনেস্টা রুটান্ডা দিয়ে শব্দ রিটার্ন করবে। তাহলে শব্দ যখন যাবে, যাওয়ার সময় ফেনেস্টা ওভালিস দিয়ে ঢুকতেছে, যখন ফিরে আসবে অর্থাৎ যখন শব্দ অনেক বেশি হয়ে গেছে, প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে, সেক্ষেত্রে এই যে দেখো আরেকটা ছিদ্র আছে, তো এই যে ছিদ্রপদ সেই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। তাহলে রিটার্ন করার সময় কোন ছিদ্র দিয়ে আসবে? রিটার্ন ফর রোটান্ডা। তাহলে রিটার্ন করার জন্য ফেনেস্টা রোটান্ডা, আর যাওয়ার সময় ফেনেস্টা ওভালিস। তাহলে ফেনেস্টা ওভালিসটা কি আকৃতির বিশিষ্ট হবে? ওভাল শেপড হবে। ফেনেস্টা রোটান্ডা কি শেপড হবে? রাউন্ড শেপড হবে। নাম থেকেই মনে রাখা যায়, ফেনেস্টা রোটান্ডা রাউন্ড শেপড, কি কাজ করে? রিটার্ন করে। ফেনেস্টা ওভালিস কি কাজ করে? শব্দটাকে ভিতরের দিকে ঢুকায়, এবং ফেনেস্টা ওভালিস হচ্ছে ওভাল শেপড। নাম থেকেই বুঝতে পারা যাচ্ছে। তাহলে আমরা ছিদ্রপথ কিন্তু শেষ করে ফেললাম, ফেনেস্টা ওভালিস, ফেনেস্টা রোটান্ডা। মাঝখানে ছিল ইউস্টেশিয়ান নালী, এর কাজ কি? এই যে দেখো ইউস্টেশিয়ান নালী, মাঝখানে বহিকর্ণ নাই, অন্তঃকর্ণের সাথেও নাই, মধ্যকর্ণের সাথে এসে যুক্ত হয়েছে। কি লাভ হয়েছে এর ফলে? এই ইউস্টেশিয়ান নালী আরেক দিকে কোথায় সাথে যুক্ত হয়েছে? গলার সাথে যুক্ত হয়েছে, গলবিলে। তো এখানে যদি তোমার মধ্যকর্ণর মধ্যে ইউস্টেশিয়ান নালীটা থাকলে কি লাভ হয়েছে, অথবা না থাকলে কি লাভ হইতো? এখানে প্রেসার ব্যালেন্স করার জন্য ইউজ করা হয়েছে। আমরা যেহেতু বলছি কান হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষার অঙ্গ, সেক্ষেত্রে প্রেসার রিলিজ করা অথবা প্রেসার ক্রিয়েট করা এই জিনিসটার একটা ব্যাপার আছে। কেমন ব্যাপার? এখান থেকে শব্দ তরঙ্গটা ভিতরে ঢুকতেছে, এখন সেটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভিতরে সবকিছু নষ্ট হয়ে যাবে। সেইটা যাতে নষ্ট না হয় সেই জন্য শব্দ কান দিয়ে ভিতরে ঢুকতেছে। ঢোকার সময় যখন মধ্যকর্ণতে আসলো, আসার পরে যদি প্রেসার অনেক বেশি মনে হয়, প্রেসারটা ইউস্টেশিয়ান পথে বের হয়ে যাবে, বের হয়ে গলা দিয়ে গিয়ে ব্যালেন্স করে ফেলবে। তাহলে কানটা এইভাবে সেভ হইলো। আবার ধরো প্রেসার অনেক কম, সেক্ষেত্রে এদিকে সবকিছু একদম চুপসে যাওয়ার কথা, সেই চুপসে যাতে না যায় সেজন্য ইউস্টেশিয়ান নালীর মাধ্যমে প্রেসারটা ভিতরে ঢুকবে। ঠিক আছে, তাহলে এখানে কিছু বাতাস ঢুকবে, ঢোকার ফলে একদম এই জায়গাটার মধ্যে প্রেসারের একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। তো প্রেসারের যে ব্যালেন্স ক্রিয়েট, সেইটার কাজ করে কে? ইউস্টেশিয়ান নালী। তাহলে ভারসাম্য রক্ষা, কানের মাধ্যমে যে ভারসাম্য রক্ষা সেটা না, বরং কানের ভারসাম্য রক্ষা করার জন্য ইউজ করা হয়েছে ইউস্টেশিয়ান নালী। বুঝতে পারছি? তাহলে আমরা দেখি বহিকর্ণ কিন্তু আমাদের কমপ্লিটলি শেষ, মধ্যকর্ণ কমপ্লিটলি শেষ, কর্ণাস্থি তিনটা পড়া হয়েছে, ইউস্টেশিয়ান নালী পড়া হয়েছে, ছিদ্রপথও পড়া হয়েছে। এরপর দেখি আমাদের অন্তঃকর্ণ আছে। আচ্ছা, অন্তঃকর্ণে যাওয়ার আগে এটা যদি আরেকবার রিকল করি, দেখো বহিকর্ণের মধ্যে আমাদের কি কি পার্ট আছে? পিনা, কর্ণকুহরা, কর্ণপটহ। তিনটার প্রত্যেকটার আলাদা আলাদা নাম মনে রাখতে হবে। আচ্ছা, পিনার কাজ কি? কর্ণকুহরে নিবে। কর্ণকুহরের কাজ কি? কর্ণপটহে নিবে। কর্ণপটহের কাজ কি? কর্ণাস্থিতে নিবে। শেষ। কর্ণকুহরের একটা স্পেশাল কাজ দেওয়া আছে, সেটা মনে রাখতে হবে। পিনা কি নিয়ে গঠিত? কর্ণকুহর কি নিয়ে গঠিত? এখান থেকে এতটুকু মনে রাখতে পারলেই হয়েছে। আর কর্ণপটহের ক্ষেত্রে কোনটা উত্তল কোনটা অবতল, সেটা হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখবা। আচ্ছা, মধ্যকর্ণের মধ্যে আমাদের কি কি পার্ট আছে ভাইয়া? তিনটা পার্ট আছে, কর্ণাস্থি, ইউস্টেশিয়ান নালী আর ছিদ্রপথ। কর্ণাস্থির মধ্যেও তিনটা আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। প্রত্যেকটার আকৃতি মনে রাখতে হবে ইংলিশ নাম সহ। আচ্ছা, এর মধ্যে একটা স্পেশাল পাইছি, সেটা হলো স্টেপিস, যেটার বিশেষত্ব কি? বিশেষত্ব হলো সেই সবচেয়ে বেশি, মানে সবচেয়ে ক্ষুদ্রতম। ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্র অস্থির নাম হচ্ছে স্টেপিস। আচ্ছা, এই যে ইউস্টেশিয়ান নালী আছে সে কি কাজ করে? ব্যালেন্স রক্ষা করে। ছিদ্রপথ কোনটা? ফেনেস্টা ওভালিস, ফেনেস্টা রোটান্ডা। ফেনেস্টা ওভালিস দিয়ে ঢুকে ওভাল শেপ, ফেনেস্টা রোটান্ডা দিয়ে বের হয়, রিটার্ন হয়, এবং সেটা রাউন্ড শেপ। ঠিক আছে,
এতটুকু পর্যন্ত গেল। এই দেখো অন্তঃকর্ণ আছে, আমরা বলছিলাম যে কান আমাদের দুইটা কাজ করে, একটা হলো ভারসাম্য রক্ষার জন্য কাজ করে, আর একটা হলো শ্রবণের জন্য কাজ করে। ভারসাম্য রক্ষার জন্য যে কাজটা করে সেটা করে ইউট্রিকুলাস, শ্রবণের জন্য যে কাজটা করে সেটা করে স্টেকুলাস। ঠিক আছে, ভারসাম্য রক্ষার যে কাজটা সেটা করে ইউট্রিকুলাস, শ্রবণের জন্য সহায়তা করে সেকুলাস। আশা করি এতটুকু পর্যন্ত আমাদের বোঝা গেছে। আচ্ছা, কান কিন্তু এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট। আচ্ছা, এখন ইউট্রিকুলাস আর সেকুলাসের ভিতরে জিনিসপত্র আমাদের পড়তে হবে। তাহলে বহিকর্ণ আর মধ্যকর্ণ, এই পার্টগুলো যদি দেখি, বহিকর্ণ শেষ, মধ্যকর্ণের মধ্যেও পড়ানো হয়ে গেছে। অন্তঃকর্ণের ভিতরে আসি। অন্তঃকর্ণ দেখবা যে এখানে ইউট্রিকুলাসও পড়তে হবে, সেকুলাসও পড়তে হবে। প্রথমে আসি আমরা ইউট্রিকুলাসের ক্ষেত্রে। তাহলে কানের যদি আমরা ভারসাম্য রক্ষার কথা বলি, ভারসাম্য রক্ষার জন্য প্রধান অঙ্গ কোনটা? ইউট্রিকুলাস হবে। শ্রবণের জন্য প্রধান অঙ্গ কোনটা? সেকুলাস হবে। তার আগে বলি অন্তঃকর্ণ যেটা, সেটা থাকে আমাদের পেরিওটিক অস্থির মধ্যে। পেরিওডিক অস্থির মধ্যে অন্তঃকর্ণ পার্টটা থাকে, আর মধ্যকর্ণ ছিল টিম্পেনিক বুলার মধ্যে। আচ্ছা, অন্তঃকর্ণে দেখো একটু, অস্থিময় লেবিরিন্থ পূর্ণ থাকে, মেমব্রেনাস লেবিরিন্থ এন্ডোলিম্ফে পূর্ণ থাকে। এখানে এতটুকু এখনো বোঝার প্রয়োজন নাই। আচ্ছা, অন্তঃকর্ণ। আচ্ছা, আমরা একটু এই পার্টটা একটু দেখে আসি, তারপর এখানে আসতেছি। ভেস্টিবুলার অ্যাপারেটাস, যেটা হলো ভারসাম্য রক্ষার অঙ্গ, আর ককলিয়া হলো শ্রবণ অঙ্গ। ককলিয়া কোথায় থাকে ভাইয়া? শ্রবণ অঙ্গ যেহেতু বলছে, তার মানে কোথায় থাকবে? সেকুলাসের মধ্যে থাকবে। সেকুলাসের মধ্যে থাকে ককলিয়া, ককলিয়ার মধ্যে থাকে অর্গান অফ কোর্টি। আসতেছি, তার আগে বলে রাখি, সেকুলাসের মধ্যে থাকে ককলিয়া। তাহলে আমরা যে এখানে বলছে ককলিয়া হলো শ্রবণ অঙ্গ, কোথায় থাকবে? ককলিয়ার মধ্যে থাকবে। শামুকের খুলকের মতো পেঁচানো নালিকা, এই যে শামুকের মতো পেঁচাইছে, এটা হচ্ছে আমাদের ককলিয়া। বেসিলার ঝিল্লির কিছু এগুলো লাগবে না আপাতত। অর্গান অফ কোর্টি, যদি জিজ্ঞেস করে মূল শ্রবণাঙ্গ কোনটা, অবশ্যই আনসার হবে অর্গান অফ কোর্টি। অর্গান অফ কোর্টি কোথায় থাকে? ককলিয়াতে থাকে। ককলিয়া কোথায় থাকে? সেকুলাসে থাকে। তাহলে আমাকে বলো, শ্রবণের জন্য কাজ করে নিচের কোনটি? সবার আগে প্রায়োরিটি দিবা অর্গান অফ কোর্টি। অর্গান অফ কোর্টিটা ককলিয়ার মধ্যে থাকে বলে ককলিয়াকে বলা হয় শ্রবণাঙ্গ। ওকে, ককলিয়াটা সেকুলাসের মধ্যে থাকে বলে সেকুলাসকে বলা হয় শ্রবণের পার্ট। ঠিক আছে, তাহলে শ্রবণের জন্য যে পার্টটা, সেটা কাজ করে কে? সেকুলাস। সেকুলাসের মধ্যে থাকে ককলিয়া, ককলিয়ার মধ্যে থাকে অর্গান অফ কোর্টি। এই অর্গান অফ কোর্টিটাই হলো আমাদের মূল শ্রবণ অঙ্গ। ওকে, ডান। এতটুকু হচ্ছে আমাদের শ্রবণ অঙ্গ। এখানে আছে ভারসাম্য অঙ্গ। ভারসাম্য অঙ্গ বলতে কি বোঝাইছে? ভেস্টিবুলার অ্যাপারেটাস। সবচেয়ে যদি এক কথায় বলে আনসার লিখতে, তাহলে বলবা ইউট্রিকুলাস। যদি বলে যে অনেকগুলো লেখার অপশন আছে, যেমন ধরো রিটেন লিখতে বলছে, সেক্ষেত্রে এটা লিখবা। কিন্তু যদি এমসিকিউতে একটা মানে জিজ্ঞেস করেছে তোমাকে ইউট্রিকুলাস আর সেকুলাস থেকে বাছাই করতে হবে, তখন অবশ্যই ইউট্রিকুলাস হবে। আচ্ছা, ইউট্রিকুলাস, সেকুলাস এবং তিনটা অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত হয় কোনটা? ভেস্টিবুলার অ্যাপারেটাস। ঠিক আছে, তাহলে অন্তঃকরণের দুই কাজ, এক কাজ হলো ভারসাম্য আর এক কাজ হলো শ্রবণ। শ্রবণের ক্ষেত্রে যদি বলি, অর্গান অফ কোর্টির মাধ্যমে শ্রবণ হয়। অর্গান অফ কোর্টি থাকে ককলিয়াতে, ককলিয়া থাকে সেকুলাসে। তাহলে এক কথায় বললে এগুলো হবে আনসার। আর ভারসাম্য রক্ষার অঙ্গ হচ্ছে আমাদের ইউট্রিকুলাস। ইউট্রিকুলাসের সাথে হেল্প করে সেকুলাস এবং তিনটা অর্ধবৃত্তাকার নালী। এই হচ্ছে আমাদের ভেস্টিবুলার অ্যাপারেটাস বা ভারসাম্য অঙ্গ। অঙ্গের পরিচয় আপাতত দেওয়া হলো। সেকুলা, ভেস্টিবুলার নার্ভ। আচ্ছা, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, এটা আমরা কোথায় পড়ছি? এর আগের ক্লাসে পড়ছি। অডিটরি নার্ভ যেটা ছিল, এই 8 নাম্বার নার্ভ, সেটা কোন ধরনের নার্ভ? সেন্সরি নার্ভ। ওকে, তাহলে কান থেকে উদ্দীপনাটা কোথায় যাবে? মস্তিষ্কে যাবে। মস্তিষ্কের কোথায় যাবে? মস্তিষ্কের শ্রবণ অঙ্গে যাবে, শ্রবণ কেন্দ্রে যাবে। সেটা কোথায়? টেম্পোরাল লোবের মধ্যে অবস্থিত। অগ্র মস্তিষ্কের টেম্পোরাল লোবে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের মাধ্যমে উদ্দীপনাটা কান থেকে মস্তিষ্কে যাবে। আচ্ছা, নিউট্রিকল, সেকল, তবে ক্রিস্টিমি টেম্পল সেগুলোতে আসতেছি। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটেরাল, ভেস্টিবুলার ডাক্ট। ওকে, শ্রবণের কৌশল। আচ্ছা, আমরা তাহলে একটু শ্রবণের কৌশলটা দেখি, তারপরে ভারসাম্যতে আসতেছি। তো শ্রবণের কৌশল আসলে মূলত কার মাধ্যমে হবে? কার মাধ্যমে হবে?
অবশ্যই অর্গান অফ কোটির মাধ্যমে হবে। অর্গান অফ কোটি কোথায় থাকে? ককলিয়াতে থাকে। ককলিয়া থাকে সেকুলাসের মধ্যে। এখন আমরা দেখি আসলে শ্রবণ কিভাবে ঘটে। প্রথমে কানের মাধ্যমে ঢুকলো, কান থেকে উদ্দীপনাটা কোথায় আসছে? কর্ণকুহরে আসছে, কর্ণকুহর থেকে কর্ণপট হয়ে মেলিয়াস ইনকাস স্টেপিস হয়ে কোথায় যাবে? ফেনেস্টা ওভালিস হবে। এই যে ফেনেস্টা ওভালিস, ফেনেস্টা ওভালিসতে শব্দটা ঢুকছে। ঢুকার পরে এটা হচ্ছে আমাদের অন্তঃকর্ণ, যেটা সেকুলাসের গঠন। ঠিক আছে, এই পার্টটা যদি আমি একটু দেখাইতে চাই, সেক্ষেত্রে দেখাই আলাদা করে অন্তঃকর্ণটা। ওকে, এই যে এখানে হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পনি, তিনটা পার্ট আছে। স্কেলা ভেস্টিবুলি তাকে বলা হয় স্কেলা ভেস্টিবুলি, যেটা দিয়ে যাচ্ছে, ভিতরে ঢুকতেছে। স্কেলা ভেস্টিবুলি মাঝামাঝিতে যেহেতু আছে, তো সেক্ষেত্রে এটাকে বলবো স্কেলা মিডিয়া। স্কেলা মিডিয়া, স্কেলা মিডিয়া। এই যে পার্টটা আছে সেটাকে বলা হয় স্কেলা টিম্পেনি। ওকে, তাহলে তিনটা পার্ট, একটা হলো স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পেনি। এখন দেখো মাঝখানে আছে কোনটা? মিডিয়া, মিলে গেছে, মাঝখানে মিডিয়াই থাকে। এখন এই যে স্কেলা টিম্পেনি আর স্কেলা ভেস্টিবুলি, দুইটা তো দুই পার্টে আছে, দুইটার মধ্যে যে তরল থাকবে সেটা হলো পেরিলিম্ফ। আচ্ছা, তার আগে বলে রাখি, এই যে বহিকর্ণ আর মধ্যকর্ণ, এই যে বহিকর্ণ আর মধ্যকর্ণ, বহি মধ্য, এগুলোর মধ্যে থাকে বায়ু। এগুলোর মধ্য দিয়ে যখন যায় তখন হচ্ছে বায়ু প্রেজেন্ট থাকে। এই যে চিত্রের মধ্যে যদি বলি, এতটুকু পর্যন্ত বায়ু প্রেজেন্ট থাকে। এরপর থেকে আসলে বায়ু প্রেজেন্ট থাকে না, মানে বাতাস তো যাবে, সেখানে হচ্ছে তোমার তরলটা মেইনলি থাকে, ফ্লুইড থাকে। ফ্লুইড হিসেবে কি থাকবে? পেরিলিম্ফ অথবা এন্ডোলিম্ফ। পেরিলিম্ফ থাকে দুই প্রান্তে, মানে দুই সাইডে। পেরি মানে চারপাশে বোঝাই যায়, পেরিলিম্ফ। এই যে আমার স্কেলা মিডিয়া আছে, স্কেলা মিডিয়া কি নিয়ে গঠিত? এন্ডোলিম্ফ নিয়ে গঠিত। বুঝছি তো? আশা করি বুঝছি। তাহলে এন্ডোলিম্ফ নিয়ে গঠিত। মাঝখানে যেখানে কার্ভ একটা দিছে, অর্থাৎ স্কেলা ভেস্টিবুলিতে ঢুকছে, এখানে যে একটা কার্ভ দিছে, এই কার্ভটাকে বলা হয়, এই যে কার্ভটা দিছে, কার্ভটাকে বলা হয় হেলিকোট্রিমা। হেলিক্স থেকে আসছে, হেলিকোট্রিমা। ঠিক আছে, হেলিকোট্রিমা, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো স্কেলা ভেস্টিবুলি দিয়ে সে হচ্ছে এখানে যাচ্ছে, ভেস্টিবুলিতে গেছে, গিয়ে ওদিকে ফিরে আসছে। এটা হচ্ছে তোমার স্কেলা টিম্পেনি, স্কেলা ভেস্টিবুল। আচ্ছা, এখানে ঝিল্লিগুলোর নাম বলি নাই। এই যে এটা হচ্ছে তোমার রেসিনার ঝিল্লি, এটা হলো বেসিনার ঝিল্লি। মনে রাখবা নিচে থাকে বেইজ, তাহলে বেইজ থেকে আসছে বেসিনার, আর বড় হলো বেসিনার ছাড়া যেটা আছে রেসিনার। বুঝছি? তাহলে এইভাবে হচ্ছে আমাদের শব্দ গেছে, শব্দ যাওয়ার পরে সেটা হচ্ছে আবার রিটার্ন করে দিছে ফেনেস্টার রুটান্ডার মাধ্যমে। আর যদি আমার বাতাস কিছু প্রয়োজন হয়, স্টেশন নালীর মাধ্যমে সে বের হইতে পারবে। এই হচ্ছে কথাবার্তা, সেটা হচ্ছে আবার ফেরত যাবে। তাহলে এখন এতটুকু বুঝতে পারছো কিনা দেখো, যে শব্দ যখন প্রবেশ করতেছে, এই যে আমাদের ভিতরের পার্টটা, ভিতরে আসলে কি করতেছে? অন্তঃকরণের মধ্যে শ্রবণের যে পার্টটা আছে সেটা। ঠিক আছে, এই হচ্ছে তোমার শ্রবণের কৌশল। যখন ফেনেস্টা ওভালিস থেকে, যখন ওই যে সরি এখানে যে ইয়ে আছে, স্টেপিস আছে, স্টেপিস থেকে ফেনেস্টা ওভালিসে শব্দটা যাবে, তখন শব্দ তরঙ্গটা 20 গুণ বিবর্ধিত হয়। ফেনেস্টা ওভালিস থেকে যখন শব্দটা কোথায় যাবে, এই যে আমার, এটা কোথায়? ফেনেস্টা ওভালিস থেকে, সরি, স্টেপিস থেকে ফেনেস্টা ওভালিসে যাচ্ছে, তখন হলো শব্দটা 20 গুণ বিবর্ধিত হচ্ছে। ঠিক আছে, শ্রবণের কৌশল গেল। আচ্ছা, এই যে আমাদের অন্তঃকরণের মধ্যে শ্রবণের কৌশল গেছে। আচ্ছা, এখন আসি আমরা ভারসাম্য রক্ষার কৌশল। তো ভারসাম্য রক্ষার কৌশলের ক্ষেত্রে, আচ্ছা, এই যে আমাদের অর্গান অফ কোটি আছে, অর্গান অফ কোটি থাকে কত? 25,000। অর্গান অফ কোটি থাকে 25,000। এবং মূল শ্রবণ অঙ্গ হচ্ছে শ্রবণ অঙ্গ হচ্ছে ককলিয়া, মূল শ্রবণ অঙ্গ হচ্ছে অর্গান অফ কোটিটা। অনেকবার বলছি, খুবই ইম্পর্টেন্ট
পরীক্ষা আসার জন্য। এরপরে দেখি আমাদের ভারসাম্য রক্ষার কৌশল। স্তপনের কৌশল তো বুঝতে পারছি কিভাবে আসছে কিভাবে যাচ্ছে। এদিকে তোমার আসতেছে পেরিলিম্ফ, মাঝখানে থাকে এন্ডোলিম্ফ, এদিকে আছে পেরিলিম্ফ। যখন প্রয়োজন হয় এখান থেকে এখানে আসবে, যখন প্রয়োজন হয় না তখন একদম নর্মালি ঘুরে আসবে। তো লাস্টে হচ্ছে ফেনেস্টার রোটামটা দিয়ে বের হয়ে যাবে অতিরিক্ত যে শব্দটা থাকে। আচ্ছা, তাহলে শ্রবণের কৌশলটা গেল। এরপর আসি ভারসাম্য রক্ষার কৌশল। ভারসাম্য রক্ষার কৌশলের মধ্যে দেখো কি লাগবে, ভেস্টিবুলার যন্ত্র বা ভেস্টিবুলার অ্যাপারেটাস। এখানে কি মেইন কাজ হিসেবে কাজ করবে, ইউট্রিকুলাস। ইউট্রিকুলাসের সাথে থাকবে সেকুলাস আর অর্ধবৃত্তাকার নালী, তিনটা অর্ধবৃত্তাকার নালী থাকবে। তাহলে আমরা এই চিত্রটা একটু দেখি, তিনটা অর্ধবৃত্তাকার নালী, অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনের দিকে যেটা থাকবে, পোস্টেরিয়র, লেটারাল মানে লেটারাল আর পোস্টিরিয়র, ঠিক আছে। আচ্ছা, এই যে এই পার্টটা মূলত শ্রবণ অঙ্গের ক্ষেত্রে হেল্প করে। আচ্ছা, তাহলে আমাদের এই পার্টটা একটু পড়তে হবে। এই পার্টের মধ্যে দেখো তিনটা যে অর্ধবৃত্তাকার নালী আছে, এই তিনটা অর্ধবৃত্তাকার নালীর যে ফুলা অংশ মানে স্ফীত অংশ, তিনটা অর্ধবৃত্তাকার নালীর যে স্ফীত অংশ, সেই স্ফীত অংশকে বলা হয় অ্যাম্পুলা। ফুলা থেকে অ্যাম্পুলা মনে রাখবা। এই যে দেখো তিনটা অর্ধবৃত্তাকার নালীর যে স্ফীত অংশ থাকে, সেই স্ফীত অংশকে বলা হয় অ্যাম্পুলা। তাহলে ভেস্টিবুলার অ্যাপারেটাসে কি কি থাকবে, ভেস্টিবুলার অ্যাপারেটাস ভেস্টিবুলার অ্যাপারেটাস, এখানে কি কি থাকবে, ইউট্রিকুলাস থাকবে, স্পেকুলাস থাকবে, আর তিনটা অর্ধবৃত্তাকার নালী, তিন অর্ধবৃত্তাকার নালী। এর মধ্যে মেইনটা হচ্ছে আমাদের ইউট্রিকুলাস। আচ্ছা, এই যে তিনটা অর্ধবৃত্তাকার নালী আছে, তিনটা অর্ধবৃত্তাকার নালীর স্ফীত অংশকে বলা হয়, তিনটা অর্ধবৃত্তাকার নালী কি, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, লেটারাল। আচ্ছা, এদের স্ফীত অংশকে বলা হয় অ্যাম্পুলা। কেমন? আচ্ছা, এরপর দেখো এখানে আমাদের ইউট্রিকুলাস সেকুলাস তো বলা হয়েছে, অ্যাম্পুলার মধ্যে থাকে ক্রিস্টি। অ্যাম্পুলার মধ্যে যে সংবেদী কোষ থাকে, অ্যাম্পুলার মধ্যে থাকা সংবেদী কোষগুলোকে বলা হয় ক্রিস্টি, সংবেদী কোষ বলা হয় ক্রিস্টি। অ্যাম্পুলার মধ্যে যে সংবেদী কোষটা ছিল সেই কোষটার নাম হচ্ছে ক্রিস্টি, এবং ক্রিস্টির গায়ে অনেকগুলা অটোলিদ, সরি ক্রিস্টির গায়ে তোমার হচ্ছে সংবেদী কোষ। তো তো ক্রিস্টির মধ্যেই তোমার যদি কোনো একটা উদ্দীপনা আসে, তখন সেটা হচ্ছে তিনটা অর্ধবৃত্তাকার নালীর মধ্যে মানে প্যাচ খায়, সেটা আমরা সামনে দেখবো। এখন আসি আমাদের ইউট্রিকুলাস আর সেকুলাস। ইউট্রিকুলাস আর সেকুলাস এই যে দুইটা পার্ট আছে, ইউট্রিকুলাস আর সেকুলাসের মধ্যে যে গহ্বর আছে, মানে এটা তো এন্ডোলিম্ফ তরলে পূর্ণ থাকে, এটা তো গহ্বর। সো এই যে এখানে তো ভিতরে আসলে কিছু নাই, তো এটা না, ইউট্রিকুলাস আর সেকুলাস, এই যে ইউট্রিকুলাস সেকুলাস মূলত ফাঁকা অংশ, এখানে ফাঁকা অংশের মধ্যে কি থাকবে, এন্ডোলিম্ফ তরল থাকবে। তো এই যে এন্ডোলিম্ফ তরল আছে, এটা হচ্ছে তোমার বলা যেতে পারে এটা গহ্বর। গহ্বরের মধ্যে থাকবে তোমার ম্যাকুলা। ম্যাকুলা কিসের ক্ষেত্রে কি থাকবে, ইউট্রিকুলাস আর সেকুলাসের ক্ষেত্রে আনুভূমিক থাকবে এবং উলম্বভাবে থাকবে। সো ম্যাকুলা এবং ইউট্রিকুলাস, এই যে আমাদের ইউট্রিকুলাস আর সেকুলাস, তো ম্যাকুলার মধ্যে আমাদের থাকবে সংবেদী অংশ, সংবেদী কোষ। ম্যাকুলার মধ্যে থাকবে সংবেদী কোষ, সেই সংবেদী কোষের মধ্যে থাকবে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ অটলিত দানা, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ অটলিত দানা। এই যে আমাদের ম্যাকুলা আছে, আর এই যে আমাদের ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ অটলিত দানা আছে, দুটাকে একত্রে বলা হয় অটোলিথিক, অটোলিথিক মেমব্রেন, ঠিক আছে।
আচ্ছা, তাই আমাদের ইউট্রিকুলাস আর সেকুলাস ছিল, ৩ টা অর্ধবৃত্তাকার নালী ছিল। এটা হচ্ছে আমাদের আপাতত গঠনটা জানতেছি। যে আমাদের ভারসাম্য রক্ষার জন্য যে পার্টটা আছে ভেস্টিবুলার অ্যাপারেটাস, ভেস্টিবুলার অ্যাপারেটাসের পার্ট মানে আমরা গঠন জানতেছি। দেন আমরা ভারসাম্য রক্ষার কৌশল জানবো। তাহলে গঠনের মধ্যে কি বললাম? ইউট্রিকুলাস, সেকুলাস, ৩ টা অর্ধবৃত্তাকার নালী। এখানে অর্ধবৃত্তাকার নালীর যে স্ফীত অংশ আছে সেটাকে বলা হয় অ্যাম্পুলা। ফুলা থেকে অ্যাম্পুলা মনে রাখতে বলছি। অ্যাম্পুলার মধ্যে যে সংবেদী কোষ থাকে সেটাকে বলতেছি ক্রিস্টি। আচ্ছা, এখানে এট্রিকুলাস আর সেকুলাস সেগুলো তো মূলত গহ্বর। সেই গহ্বরের মধ্যে কোন ধরনের তরল থাকে? এন্ডোলিম্ফ তরল থাকে। এন্ডোলিম্ফ তরলে পূর্ণ থাকে। আচ্ছা, গহ্বরের মধ্যে থাকে আমাদের মেকুলা। মেকুলা অঙ্গ থাকে। সেই মেকুলা হচ্ছে সংবেদী কোষ নিয়ে গঠিত। মেকুলার মধ্যে অনেকগুলো সংবেদী কোষ থাকে। সেই সংবেদী কোষের মধ্যে ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ অটলিত দানা থাকে। এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। ভারসাম্য রক্ষার জন্য আমরা অঙ্গগুলা পড়ে ফেলছি। আচ্ছা, কিছু বাদ পড়ে নাই আশা করি। অস্থিময় লেবিরিন্থ হচ্ছে আমাদের পেরিলিম্ফ পূর্ণ, আর মেমব্রেনাস লেবিরিন্থ হলো এন্ডোলিম্ফ পূর্ণ। এই জিনিসটা জাস্ট এমসিকিউর জন্য মনে রাখতে হবে। ভেস্টিবুলার নালী তো ভেস্টিবুলার অ্যাপারেটাস বলে ফেলছি। সেকুলাস বলা হয়েছে ফেনেস্টা রোটান্ডা, ফেনেস্টা ওভালিস। ইউট্রিকুলাস বলা হয়েছে অর্ধবৃত্তাকার নালী বলা হয়েছে। এম্পোলা কমপ্লিট। এম্পোলার অন্তর্গত রোমকোষ, এম্পোলার অন্তর্গত রোমকোষ থেকে কোপোলা। আচ্ছা, এদিকে ইউট্রিকুলাস আর সেকুলাসের রোমকোষের মধ্যে থাকে অটলিত দানা। আচ্ছা, এই যে আমাদের ক্রিস্টি ছিল, ক্রিস্টির মধ্যে থাকে কোপুলা। এই হচ্ছে আমাদের ভেস্টিবুলার যে অ্যাপারেটাস আছে, ভেস্টিবুলার অ্যাপারেটাসের কমপ্লিট গঠন। ঠিক আছে? পরীক্ষা আসলে আশা করি পরীক্ষার বইয়ের মধ্যে যে চিত্রটা আছে এই চিত্র দিলেও হবে। এই চিত্রটা আসলে আঁকা অনেক কঠিন। সেক্ষেত্রে যেকোনো একটা চিত্র বইয়ের মধ্যে স্পেশালি এই যে ভারসাম্য রক্ষার জন্য যে কৌশলটা আছে, কৌশলের মধ্যে একটা চিত্র আছে। সেই চিত্র থেকে দিতে পারো। আর এই হচ্ছে কথাবার্তা। তো ভারসাম্য রক্ষার কৌশল যদি পরীক্ষায় ভারসাম্য রক্ষার জন্য যন্ত্র আসে, তাহলে যন্ত্র ওই চিত্র দিতে হবে। কিন্তু যখন কৌশল আসবে তখন আসলে এই সহজ চিত্র দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা আশা করি ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে প্রধানত পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই যদি আমাদের ভারসাম্য রক্ষার কৌশল হয়, তো ভারসাম্য রক্ষার কৌশলের জন্য ২ টা চিত্র আঁকতে হবে। একটা হলো নরমাল স্টেট, আর একটা হলো যখন আমাদের ভারসাম্য রক্ষা হয় না। মানে ধরো ভারসাম্য রক্ষা হবে, মানে এই স্টেট হইতে গেলে কি হইতে হবে? আমাকে একটু অস্বাভাবিক অবস্থায় যাইতে হবে। সেজন্য তখনই না আমাদের অন্তঃকর্ণ যেটা আছে ইউট্রিকুলাস, সেই ইউট্রিকুলাসটা তখন আমার ভারসাম্য রক্ষায় হেল্প করবে। যদি আমার ভারসাম্য রক্ষার মতো আমি একদম নরমাল স্টেট বিছানায় শুয়ে থাকি, সেক্ষেত্রে তো আমার নরমালি কিছু করতে হবে না। এটা এমনিতে হয়ে যাচ্ছে। যখন আমি একটু দৌড়ঝাঁপ করব বা একটু নিজেকে বাঁকাবো, নিজেকে একটু অন্য দিকে শোয়াবো, তখন হচ্ছে ভারসাম্য আমি ঠিকভাবে রক্ষা করতে পারতেছি কিনা বা কার মাধ্যমে করতে পারতেছি সেটা আমি প্রুফ পাবো। তাইলে একটা হচ্ছে আমাদের নরমাল স্টেট, আর একটা হলো দেহের বডিকে যখন আমি বাঁকাবো, বডিকে বাঁকালে যখন তোমার ভারসাম্য রক্ষার কৌশল আসবে তখন অবশ্যই তুমি ওই যে মানে ভেস্টিবুলার অ্যাপারেটাস যেটা আছে ভেস্টিবুলার অ্যাপারেটাসের কমপ্লিট গঠনটা দিয়ে দিবা। ঠিক আছে? গঠনটা দেওয়ার পরে এরপর দেখো ভারসাম্য রক্ষার কৌশল নিয়ন্ত্রণ করতে হইলে আমার এখানে প্রথমে কি আছে? অর্ধবৃত্তাকার নালী তো বললাম একবার। অর্ধবৃত্তাকার নালী, এরপর তোমার ইউট্রিকুলাস, সেকুলাস, সেগুলোর মধ্যে কি থাকবে? সেগুলোর মধ্যে এন্ডোলিম্ফ তরলে পূর্ণ থাকবে। এই যে কুপুলা আছে, কুপুলা কোথায় থাকে? কুপুলা কোথায় থাকে? ক্রিস্টির মধ্যে থাকে। তাহলে ক্রিস্টির মধ্যে থাকে কুপুলা। এম্পুলা হচ্ছে আমাদের স্ফীত অংশ। কোথাকার স্ফীত অংশ? এই যে এম্পুলা ছিল, এম্পুলার পরে এখানে হচ্ছে তোমার ক্রিস্টি, ক্রিস্টির মধ্যে থাকতেছে কোপুলা। ওকে? তাহলে আমাদের হচ্ছে এটা কিসের পার্ট? ধরো ৩ টা অর্ধবৃত্তাকার নালী যে ছিল, অর্ধবৃত্তাকার নালীর পার্ট। অর্ধবৃত্তাকার নালীর স্ফীত অংশকে বলতেছি আমরা এম্পুলা। আর এম্পুলার মধ্যে ছিল ক্রিস্টি, ক্রিস্টির মধ্যে আছে কোপুলা। ওকে? এখন এই যে আমাদের মাথার আন্দোলনে কুপুলা যখন দোলন ঘটবে, কুপুলার দোলন মানে কি? ধরো এটা নরমাল স্টেটে ছিল, সে হচ্ছে এখন একটু দোলিত হয়েছে। তো আমার যখন মাথাটা চেঞ্জ করব, মানে আমার তখন তখন তো আমার কানটাও ওইভাবে সরবে। তো কান যখন ওইভাবে সরবে তখন কি কপোলাটাও সেইভাবে সরে যাবে, রোটেট হবে। তো রোটেট হওয়ার ফলে এই যে তোমার দেখো সংবেদী রোমকোষ, সংবেদী রোমকোষ, তো এই যে সংবেদী রোমকোষগুলো আছে সেই সংবেদী রোমকোষগুলা এখানে একটু বেঁকে যাবে। এই বেঁকে যাওয়ার ফলে সংবেদী রোমকোষের সাথেই থাকে ভেস্টিবুলার স্নায়ু, যেটা হচ্ছে অডিটরি নার্ভ। এই অডিটরি নার্ভের কাজ কি? সে যেহেতু সেন্সরি, তার মাধ্যমে কি হবে? ব্রেইনে সিগন্যালটা যাবে যেখানে কিছু একটা ঝামেলা আছে,
আমার ভারসাম্য এখন রক্ষিত না হইতে পারে, তখন তোমার ব্রেনটা কোনো একটা কাজ করবে। কি কাজ করবে? তোমার কোনো একটা পেশিকে সঞ্চালিত করবে, যে তুমি হচ্ছে তোমার মাংসপেশি হচ্ছে পেছনের দিকে যে পিঠের মাংসপেশি আছে সেটা, বা তুমি আসলে যে সাইডে হেলান দিচ্ছ সেই সাইডে কোনো একটা পেশি, অথবা তার অপোজিট সাইডে পেশি, যেভাবে তোমার যখন যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী ব্রেন একটা সিগন্যাল দিবে, রেসপন্স দিবে অন্য কোনো একটা পেশিকে সঞ্চালিত করে তোমাকে ব্যালেন্স রাখার জন্য। তাহলে ব্যালেন্স রাখার যে সংবেদ মানে যে উদ্দীপনা, সেই উদ্দীপনা রক্ষিত হয় কানের মধ্যে থাকা ভেস্টিবুলার অ্যাপারেটাসের মাধ্যমে। ঠিক আছে? তাহলে ভেস্টিবুলার অ্যাপারেটাসের মাধ্যমে ভেস্টিবুলার স্নায়ু সে হচ্ছে ব্রেইনে উদ্দীপনাটা নিয়ে যাবে। আর উদ্দীপনাটা নিয়ে গেলে তখন ব্রেইন একটা ইম্পালস জেনারেট করবে বা রেসপন্স জেনারেট করবে, যার ফলে কোনো একটা মাংসপেশি এখানে এসে হেল্প করবে এবং তোমাকে ভারসাম্য রাখতে সর্বোচ্চ সহযোগিতা করবে। এখন ধরো তোমার আশেপাশে কোনো এরকম পরিস্থিতি নাই, তোমার হচ্ছে আশেপাশে কোনো ধরনের অবলম্বন নাই, তখন তো আর তুমি ভারসাম্য রক্ষা করতে পারবে না। কিন্তু নরমালি যে ভারসাম্য রক্ষা করার বিষয়টা আছে, সেই নরমালি ভারসাম্য রক্ষা করার বিষয়টা হচ্ছে অন্তঃকর্ণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিভাবে হয়? ভেস্টিবুলার অ্যাপারেটাসের মাধ্যমে হয়, এবং এখানে হচ্ছে আমরা দেখছি অর্ধবৃত্তাকার নালীর মাধ্যমে কিভাবে হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের কুপুলা আছে এবং অ্যাম্পুলা, এগুলা হচ্ছে আমাদের কি, আমরা যে ঘুরতেছি মানে কোনো একটা জায়গায় যদি তুমি ঘুরো বা রোটেট করো, হালকা যদি তুমি নিজেকে হেলান দাও, তাহলে রোটেট করার জন্য যে রিসেপ্টরটা আছে, যে রোটেট আমি করতেছি সেই উদ্দীপনা সংবহন বাহিত করে মস্তিষ্কে নিয়ে যাবে, সেই রোটেটরি রিসেপ্টর। ঠিক আছে? ঘূর্ণন উদ্দীপক সংগ্রাহক। আচ্ছা, আশা করি ভারসাম্য রক্ষার কৌশলটা তোমরা বুঝতে পারছো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কানের মধ্যে কি কি আলোচনা করলাম? বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। আশা করি এগুলা মানে কোনটা কি পার্ট সেটা নিয়ে কোনো ধরনের ঝামেলা কখনোই হবে না। ইউট্রিকুলাস আর সেকুলাসের মধ্যে দেখো, ইউট্রিকুলাসটা ভারসাম্য রক্ষার জন্য আর সেকুলাসটা মেইনলি শ্রবণের জন্য। সেকুলাসের মধ্যে থাকে ককলিয়া, ককলিয়ার মধ্যে থাকে অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টির মধ্যে আমরা দেখছি অলরেডি, এই যে আমরা এখানে পড়লাম ককলিয়ার ভেতরের গঠনটা। তো এখানে আসলে কি হয়েছে, বেসিলার ঝিল্লি, রেসিনার ঝিল্লি সেগুলো আমরা পড়ছি। পেরিলিফ কোনটাতে থাকে, এন্ডোলিম্ফ কোনটাতে থাকে, আমরা একটা স্ট্রাকচার দেখছি। তো স্ট্রাকচার দেখার পরে আমরা তো আসলে বুঝতেই পারতেছি কানের মধ্য দিয়ে সবচেয়ে বাইরে থেকে আসবে, ভিতরে ঢুকবে, ঢুকে আসে বের হয়ে তোমার হচ্ছে ফেনাসের ওটানাতে থেকে প্রয়োজনীয় শব্দ বের হয়ে যাবে। ঠিক আছে? আশা করি এই পার্টটা বুঝতে পারছো। আর এই যে আমাদের ভারসাম্য রক্ষার জন্য কি লাগবে? ভেস্টিবুলার অ্যাপারেটাস, এখানে হচ্ছে ৩ টা পার্ট নিয়ে গঠিত, এবং কোনটা পার্টে আসলে কি থাকে সেটা হচ্ছে একসাথে বলা আছে। ভারসাম্য রক্ষার কৌশল। এখন আসি আমরা আমাদের ভিতরের যে রাসায়নিক সমন্বয়। এতক্ষণ পর্যন্ত কি পড়ছি আমরা? স্নায়বিক সমন্বয়। তাহলে আমরা যদি রাসায়নিক সমন্বয় না পড়ি, তাহলে তো আসলে সমন্বয়টা ইনকমপ্লিট থাকবে। রাসায়নিক সমন্বয়ের ক্ষেত্রে সেই কাজটা করে থাকে অন্তঃক্ষরা গ্রন্থি। রাসায়নিক সমন্বয়, রাসায়নিক সমন্বয়টা ৩ ভাবে হইতে পারে। একটা হলো আমাদের অটোক্রাইন, একটা হলো প্যারাক্রাইন, আর একটা হলো এন্ডোক্রাইন। অটোক্রাইন, প্যারাক্রাইন, এন্ডোক্রাইন। এন্ডোক্রাইনটা আসলে কি জিনিস? অন্তঃক্ষরা গ্রন্থি, মানে হচ্ছে হরমোনের মাধ্যমে ঘটবে। তো এন্ডোক্রাইন যে সমন্বয়টা আছে, সেই সমন্বয়টা আসলে কি, হরমোনটা অন্য কোথাও উৎপন্ন হবে এবং সে কোথায়, বহিরাগত কেউ এসে তোমার ভিতরে নজরদারি চালাবে। ঠিক আছে? ধরো তোমার এলাকা, সেখানে বহিরাগত কেউ এসে নজরদারি করতেছে। এই হচ্ছে এন্ডোক্রাইন সমন্বয়। প্যারাক্রাইন সমন্বয়ের ক্ষেত্রে আমরা কি বুঝতে পারি? প্যারা মানে হচ্ছে প্যারা দিবে। তুমি তোমার নর্মাল কাজ করবা, আইসা তোমার আরেকজন প্যারা দিবে। যেমন হলো ইনসুলিন আর গ্লুকাগন তোমার কাজে এসে প্রভাবিত করবে। এই যে ধরো ইনসুলিন আমাদের কি কাজ করে? খাদ্যে না, রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। গ্লুকাগন কি কাজ করে? এর অপোজিট কাজটা করে, রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়ায়। যখন ইনসুলিনের পরিমাণ যদি বেড়ে যায়, ধরো এই স্টেটটার কথা চিন্তা করি, তুমি ওইভাবেও ব্যাখ্যা করতে পারতা। তাহলে ইনসুলিনের পরিমাণ যদি বেড়ে গেল, বেড়ে যাওয়ার ফলে কি হবে? রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাবে। এখন রক্তে গ্লুকোজের পরিমাণ ঘাটতি সৃষ্টি হয়ে গেলে তখন তার গ্লুকাগন বসে থাকবে না, সে ইনসুলিনের কাজের মধ্যে বাধা দিবে। বাধা দিয়ে গ্লুকাগন অ্যাক্টিভ হয়ে যাবে বেশি। তখন গ্লুকাগনটা অ্যাক্টিভ হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় দিবে। তাহলে ইনসুলিন কিন্তু তার কাজ স্বাধীন মতো করতে পারে না, তার কাজের মধ্যে আইসা ডিস্টার্ব করে কে? গ্লুকাগন। আবার ধরো গ্লুকাগনও তার কাজ সঠিকভাবে করতে পারে না, মানে স্বাধীনভাবে করতে পারে না, সঠিকভাবে তো করবেই, স্বাধীনভাবে করতে পারে না, তার কাজের মধ্যে এসে ডিস্টার্ব করে কে? ইনসুলিন। তাহলে ইনসুলিন আর গ্লুকাগন একটা আরেকটাকে প্যারা দিচ্ছে। এই হচ্ছে তোমার প্যারাক্রাইন সমন্বয়। ঠিক আছে? আর এই যে আমার অটোক্রাইন সমন্বয় আছে, অটো মানে কি? অটো মানে অটোপাস।
তো এই যে আমাদের অটোক্রাইনটা আছে সে হচ্ছে নিজের থেকে নিজে উৎপন্ন হয়। যেমন কি এন্ডোক্রাইন আর অটোক্রাইনের মধ্যে দুইটা ঝামেলা আছে। ঝামেলা কি? এন্ডোক্রাইনটা হচ্ছে বাইরে থেকে উৎপন্ন হয় আর অটোক্রাইনটা হচ্ছে নিজে থেকে উৎপন্ন হয়। মানে ধরো বাইরের কোনো একটা জায়গা থেকে উৎপন্ন হচ্ছে। ফর এক্সাম্পল আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে কিছু একটা উৎপন্ন হচ্ছে। পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয় প্রোল্যাকটিন হরমোন। সেই প্রোল্যাকটিন হরমোনটা কোথায় গিয়ে কাজ করে? ব্রেস্টের মধ্যে কাজ করে এবং ব্রেস্ট থেকে দুগ্ধ গ্রন্থি মানে এখানে হচ্ছে তোমার মেমরি গ্ল্যান্ড থেকে দুগ্ধ উৎপাদন করতে হেল্প করে। সো এই যে তোমার এন্ডোক্রাইন সমন্বয়, এটা হলো তোমার এন্ডোক্রাইন সমন্বয়ের উদাহরণ। আর এই যে অটোক্রাইন সমন্বয়, এটাতে আসলে কি কাজ হয়? যার যেখানে দরকার সে সেখানে উৎপন্ন হয়। মানে ধরো আমার অণুচক্রিকার জন্য প্ল্যাটিলেট অ্যাক্টিভেটিং হরমোন দরকার। তো প্ল্যাটিলেট অ্যাক্টিভেটিং হরমোনটা আসলে আমার ওই সেলের জন্যই দরকার। তো ওই সেলটাই আসলে উৎপাদন করে। যদি উৎপন্ন করে তখন সেটা হয় অটোক্রাইন সমন্বয়। আর যদি এন্ডোক্রাইনের কথা বলো, এন্ডোক্রাইন হচ্ছে মাত্র যেটা এক্সাম্পল দিলাম, আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয় কোনটা? প্রোল্যাকটিন হরমোন। এটা ধরো এখনো তুমি জানো না, আমরা সামনে পড়বো। তাহলে পিটুইটারি থেকে আমাদের তৈরি হয় প্রোল্যাকটিন হরমোন। ভাইয়া বলতেছি, বিশ্বাস করে নাও। এখন এই যে প্রোল্যাকটিন হরমোনটা সে কোথায় কাজ করে? ব্রেস্টের মধ্যে কাজ করে। তো ব্রেস্টের মধ্যে যদি কাজ করে, করার মাধ্যমে কি করে? ব্রেস্টের যে মেমরি গ্ল্যান্ডটা আছে সেই মেমরি গ্ল্যান্ড থেকে দুগ্ধ গ্রন্থি মানে দুগ্ধকরণ করে, এক কথায় দুগ্ধ উৎপাদন করে। সো প্রোল্যাকটিন হরমোনটা যে আমার এই কাজটা করতেছে, সেই ক্ষেত্রে আমার যে হরমোনটা ছিল, কোন হরমোন ছিল? প্রোল্যাকটিন হরমোন। সেই প্রোল্যাকটিন হরমোন আসছে কই থেকে? পিটুইটারি থেকে, ব্রেইন থেকে আসছে। তাহলে ব্রেইন হচ্ছে এক জায়গায় আর ব্রেস্ট হচ্ছে আরেক জায়গায়। তাহলে দুইটা কি সেম জিনিস হইলো? হইলো না তো। তাহলে এন্ডোক্রাইন সমন্বয় হচ্ছে বাইরে থেকে এসে নজরদারি করা, আর অটোক্রাইন হচ্ছে নিজের দেহের ভিতর থেকে, নিজের দেহে তো পুরাটাই মানে ওই জিনিস না, নিজের যে সেলটা আছে সেই সেলের ভিতর থেকে এসে নজরদারি করা। মানে যার যার জায়গায় যার যার নজরদারি। এই হচ্ছে তোমার অটোক্রাইন। আর এন্ডোক্রাইন হচ্ছে বাইরের জায়গা থেকে এসে নজরদারি করা। ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন গ্রন্থির মধ্যে তুলনা। অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা। দেখো, অন্তঃক্ষরা নালীবিহীন গ্রন্থি। নালীবিহীন গ্রন্থি, এটা মনে রাখতে হবে। আর এই যে বহিঃক্ষরা আছে নালীযুক্ত গ্রন্থি। এখন আমি আসি, অন্তঃক্ষরার এক্সাম্পল হিসেবে কি বলা যায়? থাইরয়েডের গ্রন্থি বা পিটুইটারি গ্রন্থি, সেগুলা। আবার ধরো বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কি কি বলা যায়? আমরা যখন পরিপাকতন্ত্রের অধ্যায় পড়ছিলাম, গ্যাস্ট্রিক যে গ্রন্থিগুলো ছিল, তারপর আন্ত্রিক গ্রন্থি, সেখানে কি আমরা, তারপর লালার রসের কথা চিন্তা করো। তুমি এক কথা বললে লালা গ্রন্থির কথা চিন্তা করো। লালা গ্রন্থির মধ্যে কি আমরা স্টেনসেন, হোয়াটন, রিভিনাস এইসব নালীর কথা বলি নাই? যে আমাদের প্যারোটিড গ্রন্থি থেকে, লালা গ্রন্থি তো তিন জোড়া আছে, তিন জোড়া আছে। সো প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি। এখন তিনটা থেকে যখন বের হবে, যখন সেটা মুখ বিবরে উন্মুক্ত হবে, উন্মুক্ত হওয়ার সময় স্টেনসেন, হোয়াটন, রিভিনাস এই নালীগুলার মাধ্যমে কি বহিঃক্ষরা গ্রন্থিগুলো উন্মুক্ত হয় না? আমাদের লালা গ্রন্থিগুলা। তাহলে লালা গ্রন্থিগুলা কি এক ধরনের বহিঃক্ষরা গ্রন্থি। আবার এটাও বলা যায় যে বহিঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে নালী থাকে। আর অন্তঃক্ষরা গ্রন্থি, জীবনে কখনো শুনছো যে থাইরয়েড গ্রন্থি অমুক রক্তের মানে অমুক নালীর মাধ্যমে যাচ্ছে? যায় না কিন্তু। থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি বা ইস্ট্রোজেন, প্রজেস্টেরন যেগুলোর কথাই বলো না কেন, কোনো গ্রন্থি থেকে কোনো হরমোন, আমাদের কোনো যতগুলা হরমোন উৎপন্ন হয়, কোনো হরমোনই আমাদের কোনো নালীর মাধ্যমে যায় না। নালীবিহীন গ্রন্থি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। নিঃসরণ, নিঃসরণ হয় হরমোন, এখানে বহিঃক্ষরাতে উৎপন্ন হয় এনজাইম বা জুস রস সেগুলো। আচ্ছা, পরিবহন কিসের মাধ্যমে হয়? রক্ত ও লসিকার মাধ্যমে। আর এটা হলো নালীযুক্ত যেহেতু, তাহলে নালীর মাধ্যমে। ক্রিয়াস্থল দূরবর্তী স্থানে কাজ করে, আর এটা হলো নিকটবর্তী স্থানে কাজ করে। নিকটবর্তী স্থানে হতে পারে, দূরবর্তী স্থানে হতে পারে। তার নালীর মাধ্যমে যতটুকু যাওয়া যায় ততটুকু। উদাহরণ কি কি আমরা একটু পরে পড়বো, যেগুলা পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। আর এই অধ্যায় যেগুলো পড়বো না সেগুলো হচ্ছে লালা গ্রন্থি, যকৃত, অগ্ন্যাশয়। আচ্ছা, এখন আমাদের অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা তো পড়লাম, মাঝখানে কিছু কিছু গ্রন্থি থাকে যেগুলো হলো মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কোনগুলা? যেগুলোর মধ্যে বহিঃক্ষরা পার্টও থাকে, অন্তঃক্ষরা পার্টও থাকে। ঠিক আছে? বহিঃক্ষরা পার্টও থাকবে, অন্তঃক্ষরা পার্টও থাকবে। তাহলে এখানে তোমার নালী থাকবে কিছু অংশের জন্য, কিছু অংশের জন্য থাকবে না। যেসব অংশের জন্য থাকবে না সেটা হচ্ছে নালীবিহীন পার্ট, এবং সেটা হচ্ছে সেখান থেকে হরমোন উৎপন্ন হবে। যেসব অংশের নালী থাকবে সেসব অংশ থেকে অন্তঃক্ষরা গ্রন্থি না বরং বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করবে এবং সেখান থেকে এনজাইম বের হবে। যেমন একটা হচ্ছে আমাদের অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স,
একটা হলো কি আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এগুলো প্রতিপাক অধ্যায় তো কথা, তো এই জন্য হচ্ছে লিখে দিচ্ছি না। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স একটু পরে আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিয়ে এখানে পড়াশোনা করব। তো অগ্ন্যাশয়ের মধ্যে থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আবার তোমার এসিনাস হিসেবে থাকে। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা তোমার অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করতেছে, আর এসিনাসটা কি হিসেবে কাজ করতেছে, বহিঃক্ষরা হিসেবে কাজ করতেছে। সেখান থেকে তৈরি হয় অগ্ন্যাশয়ের এনজাইমগুলা, আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে উৎপন্ন হয় হরমোনগুলা। যদি পরীক্ষায় অপশন হিসেবে আসে নিচের কোনটি মিশ্র গ্রন্থি, সেই ক্ষেত্রে অবশ্যই আনসার দিতে হবে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় দিলা, পরীক্ষায় অগ্ন্যাশয় অপশন হিসেবে দিল না, তখন খুঁজবা শুক্রাশয় অথবা ডিম্বাশয়। ঠিক আছে, শুক্রাশয় খুঁজবা অথবা ডিম্বাশয় খুঁজবা। এখন ধরো তিনটার মধ্যে একটা পাইলা না, প্রশ্ন সেম রয়ে গেছে, নিচের কোনটি মিশ্র গ্রন্থি, তখন খুঁজবা 4 নম্বরে গিয়ে যকৃতকে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি হলো আমার এখানে অগ্ন্যাশয়, সেকেন্ড প্রায়োরিটি হলো শুক্রাশয় অথবা ডিম্বাশয়, থার্ড প্রায়োরিটি হলো যকৃত। এখন ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়, অগ্ন্যাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, যকৃত, তখন কি দিবা? নয় যেহেতু বলছে, তুমি অগ্ন্যাশয়কে বাদ দিতে পারবে না, কারণ অগ্ন্যাশয় হচ্ছে আমার 1 নম্বর প্রায়োরিটি। শুক্রাশয়, ডিম্বাশয়কে বাদ দিতে পারবে না, সেগুলো হচ্ছে সেকেন্ড আর থার্ড প্রায়োরিটি। তাহলে আমার ফোর্থ প্রায়োরিটি হচ্ছে যকৃত, আমাকে যকৃতকেই বাদ দিতে হবে। তাহলে আমার নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়, সেক্ষেত্রে আনসার কি দিবা? যকৃত। আবার ধরো জিজ্ঞেস করছে নিচের কোনটি মিশ্র গ্রন্থি, সেক্ষেত্রে অপশন আছে যকৃত, পাকস্থলী, আন্তরিক গ্রন্থি, আরো সামথিং এটা কিছু দিল, তখন সেটা কি দিবা? আনসার হবে তখন যকৃত। বুঝতে পারছি? তাহলে প্রায়োরিটি হচ্ছে এটা, প্রায়োরিটি অর্ডার। আচ্ছা, এখন দেখো অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জানতে বলছে। অন্তঃক্ষরা গ্রন্থি আসলে কি? হরমোন ক্ষরণকারী গ্রন্থি, নালীবিহীন গ্রন্থি, যেটা আমরা পার্থক্যের মধ্যে পড়ে আসছি, নালীবিহীন গ্রন্থি। আচ্ছা, নালীবিহীন গ্রন্থি, এবং প্রথম আবিষ্কৃত হয়েছে কোনটা? প্রথম আবিষ্কৃত হয়েছে সিক্রেটিন, যেটা আমরা পরিপাক অধ্যায়ে পড়ে আসছি। আচ্ছা, সিক্রেটিন পড়া হয়ে গেল, তারপর আসি যখন পড়ব হরমোনের মধ্যে। তো এই যে আমাদের হরমোনের কিছু বৈশিষ্ট্য জানা দরকার। হরমোনটা আসলে অল্প একটু হরমোনই অনেক কাজ করতে পারে, মানে অল্পতে অনেক বেশি কাজ করে। এটা কি ফাস্ট নাকি স্লো? স্লো। এটা কি পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়? দ্রবণীয়। ঠিক আছে, বইয়ের মধ্যে দেখবে যে আরো অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে হরমোনের ফিচার্স। তো হরমোনের ফিচার্স ওইগুলো নর্মাল কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করলে মিলে যায়, বাট অল্পতে কাজ করে, স্লো হিসেবে কাজ করে এবং হচ্ছে দ্রবণীয়, সেগুলো আসলে নর্মাল কমন সেন্স মানতে চায় না, সেই জন্য তোমাকে এখানে লিখে দেওয়া। বাকিগুলা হরমোনের বৈশিষ্ট্য তুমি বই থেকে ফিচার্সগুলো একসাথে পড়ে নিলে পারবা। ঠিক আছে, কারণ হরমোনের আমাদের কিছু ক্লাসিফিকেশনস পড়তে হবে, হরমোনের ক্লাসিফিকেশনস। 5টা ভাগ আছে, এটা হলো ট্রপিক হরমোন, পাকঞ্চীয় হরমোন, প্যারাক্রাইন হরমোন, আচ্ছা প্যারাক্রাইন গেল, তারপর আসছে আমাদের নিউরো হরমোন, আর আছে স্থানিক হরমোন বা লোকাল হরমোন। আচ্ছা, ট্রপিক হরমোন কোনটা? যে হলো অন্য জায়গা থেকে উৎপন্ন হয়েছে কিন্তু আয়সা অন্য কিছুতে মানে কাজ করতেছে। যেমন ধরো ফলিকল স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ। এখানে কি হয়? এফএসএইচ মানে হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, ওই থেকে উৎপন্ন হয়, যারা জানো না, পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয়, আমরা সামনে পড়বো। তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয়েছে কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন।
একই কাজ করে, ফলিকলের উদ্দীপনা দেয়, তাই তো? এতটুকু মানে নর্মাল কমন সেন্স এটা আমাকে বলতেছে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন যেহেতু, তাহলে সে কি কাজ করবে? ফলিকলে স্টিমুলেশন দিবে। আচ্ছা, ফলিকলে যদি স্টিমুলেশন দেয়, কে দিচ্ছে? পিটুইটারি গ্রন্থি থেকে আসা এফএসএইচ হরমোন। এখন ফলিকলটা থাকে কোথায়? স্ত্রী প্রজনন তন্ত্রের মধ্যে। স্ত্রী প্রজনন তন্ত্রের মধ্যে থাকে ফলিকল। আসছে কই থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে, ব্রেন থেকে আসছে। তাহলে কই থেকে আসলো? আইসা স্ত্রী প্রজনন তন্ত্রে আইসা হেল্প করতেছে। তাহলে এফএসএইচ সে কি নিজের জায়গায় আছে? নিজের জায়গায় নাই, বরং এক জায়গা থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে এফএসএইচ কে নিয়ন্ত্রণ করতেছে, মানে ফলিকলকে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে এফএসএইচ একটা এরকম। এছাড়া আছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কি কাজ করে? থাইরয়েডকে স্টিমুলেট করে। আমার নর্মাল কমন সেন্স তো এটাই বলে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি বলি, সে থাইরয়েডকে স্টিমুলেট করবে। স্টিমুলেট মানে হচ্ছে উদ্দীপনা দেওয়া। আচ্ছা, তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা কোথা থেকে আসবে? পিটুইটারি গ্রন্থি থেকে আসবে। যারা জানো না বলে দিচ্ছি, এখন হচ্ছে ভাইয়াকে বিশ্বাস করে না আপাতত, সামনে হচ্ছে পরে আমরা দেখতেছি। আচ্ছা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যে, সে কাকে উদ্দীপনা দিবে? থাইরয়েডকে। এই হরমোনটা আসছে কই থেকে? পিটুইটারি থেকে। তাহলে মিললো, যে জায়গা থেকে আসছে সে কিন্তু অন্য জায়গায় উৎপন্ন হয়েছিল। তাহলে উৎপত্তিস্থল এক, কর্মস্থল আরেক। এই হচ্ছে তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ, আর অনেকগুলোই আছে। অ্যাক্টিনোকর্টিকোট্রপিন হরমোন, ওগুলো প্রত্যেকটাই। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ট্রপিক হরমোনটা বোঝা গেছে আশা করি। পাকন্ত্রী হরমোন, আমরা পরিপাক অধ্যায়ের মধ্যে যেসব হরমোনের নাম পড়ে আসছি সেগুলাই হচ্ছে আমাদের পাকন্ত্রী হরমোন বা জিআই হরমোন। ঠিক আছে? যেমন ধরো গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, সেগুলা। তাহলে ইত্যাদি, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সেগুলা। প্যারাক্রাইন হরমোন, একটু আগে আমরা যেটা পড়ে আসছিলাম, এই যে আমাদের প্যারাক্রাইন, ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন কাজ করলে গ্লুকাগন শান্তিতে কাজ করতে পারে না, গ্লুকাগন থাকলে ইনসুলিন শান্তিতে কাজ করতে পারে না। এই যে একজন আরেকজনকে প্যারা দেওয়া, এটাই হচ্ছে প্যারাক্রাইন। নিউরো হরমোন, এগুলো কোনটা হবে? এডিএইচ আর ভেসোপ্রেসিন। সরি, এডিএইচ মানে হচ্ছে ভেসোপ্রেসিন, আর হচ্ছে অক্সিটোসিন। এটা আমরা পড়বো, সামনে আসতেছি। নিউরো হরমোন আমরা একটু আগে পড়ে আসছি। কোথায় পড়ছি? প্রথম ক্লাসে পড়ছিলাম। নিউরো হরমোন, নিউরো ট্রান্সমিটার ওইখানে। যেসব হরমোন নিউরন থেকে উৎপন্ন হয় কিন্তু হরমোনের মতো কাজ করে, এই হচ্ছে নিউরো হরমোন, এডিএইচ আর অক্সিটোসিন। স্থানিক বা অটাকয়েড হরমোন কোনগুলা? পরিপাক অধ্যায়ে যেসব হরমোনগুলো পড়ছিলাম সেগুলাকে লোকাল হরমোনও বলা হয়। তাহলে পরিপাক অধ্যায়ের হরমোনগুলাই স্থানিক হরমোন বা লোকাল হরমোন। বইয়ের মধ্যে ক্লাসিফিকেশনটা দেখা আছে, জাস্ট মনে রাখবা, মনে রাখার জন্য। এটা হচ্ছে মূলত এমসিকিউ পার্টের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখি আমাদের অনেকগুলা গ্রন্থি আছে, তো গ্রন্থিগুলা সম্পর্কে একটু জানতে হবে। কি কি গ্রন্থি আছে আমাদের? গ্রন্থি কি কি আছে টোটাল? এই যে আমাদের এতগুলা গ্রন্থি সম্পর্কে জানবো, যদি একটু গ্রন্থি সম্পর্কে জেনে ফেলি। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস নিয়ে আসলে আজমল স্যারের বইয়ে কিছু নাই, আমরা জাস্ট এখানে একটা জাস্ট ইন্ট্রোডাকশন দিব, ঠিক আছে? হাইপোথ্যালামাস এটা কোথায় পড়ছি আমরা? আমাদের অগ্র মস্তিষ্কের একটা পার্ট না, তাই না? হাইপোথ্যালামাস। এরপর আসি পিটুইটারি। পিটুইটারির পরে কি আছে? পিটুইটারির পরে আমরা পড়বো এখানে থাইরয়েড পড়বো, প্যারাথাইরয়েড পড়বো, আচ্ছা, থাইমাস পড়বো, পিনিয়াল পড়বো, পিনিয়ালের পরে এখানে আমরা আরো কিছু পড়তে পারি। তারপর হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি পড়বো, শুক্রাশয় পড়বো, ডিম্বাশয় পড়বো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের গ্রন্থিগুলো, যেগুলো নিয়ে আমাদের স্টাডি করতে হবে। হাইপোথ্যালামাস সম্পর্কে আসলে আমি কথা এখানে শেষ করে ফেলবো, কারণ হাইপোথ্যালামাস নিয়ে আজমল স্যারের বইয়ে তেমন কিছু নাই। অন্যান্য কিছু বই আছে যে সম্পর্কে আবার তো একাডেমিক টাইমে না জানলেও চলবে। দেখো, হাইপোথ্যালামাস এটাকে বলা হয় সুপ্রিম কমান্ডার। এই কমান্ডার সুপ্রিম কমান্ডার,
এবং তাকে বলা হয় ব্যান্ড মাস্টার অফ এন্ডোক্রাইন অর্কেস্ট্রা। কেন বলা হয়েছে সেটা আমরা বলে ফেলছি। কোথায় বলছিলাম? হাইপোথ্যালামাস যখন পড়াইছিলাম তখন কি ছিল সেটা? হাইপোথ্যালামাসের সাথে থাকে পিটুইটারি, আর পিটুইটারি হচ্ছে প্রভু গ্রন্থি। সো প্রভু গ্রন্থি, প্রভু যা বললে তাই তো বাকিরা করবে। তাহলে প্রভুরও প্রভুকে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের সাথে থাকে পিটুইটারি। এই পিটুইটারি হচ্ছে প্রভু গ্রন্থি। প্রভুর কথায় সবাই চলে, প্রভুর কথায় সবাই চলতেছে। সেই প্রভুর নাম কি? পিটুইটারি। পিটুইটারি কার কথায় চলে? হাইপোথ্যালামাস। তাহলে এ কি মাস্টার মাইন্ড না? এ হচ্ছে ব্যান্ড মাস্টার অফ এন্ডোক্রাইন অর্কেস্ট্রা। ব্যান্ড মাস্টার না বলে হেডমাস্টার বলা যেত। আচ্ছা, হাইপোথ্যালামাস থেকে যেসব হরমোন আমরা উৎপন্ন করি, না আমরা উৎপন্ন করি না হয়, সো এটা হচ্ছে আমাদের সেগুলোর নামের শেষে রিলিজিং হরমোন থাকে। যেমন থাইরয়েড রিলিজিং হরমোন। নাম শুনে নামের মধ্যে কি আছে? রিলিজিং ওয়ার্ডটা আছে। রিলিজিং যার নামের মধ্যে থাকবে সেই হচ্ছে হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হওয়া হরমোন। ঠিক আছে, যার নামের মধ্যে রিলিজিং হরমোন লেখা আছে, রিলিজিং ওয়ার্ডটা থাকলে সেটা হাইপোথ্যালামাসের হরমোন। তাহলে থাইরয়েড রিলিজিং হরমোন, সে কি কাজ করবে? সে পিটুইটারিকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপন্ন করতে উদ্দীপনা যোগাবে। এটা উৎপন্ন করে কে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। আর এই যে টিএসএইচ, এটা উৎপন্ন করে কে? পিটুইটারি। বুঝতে পারছি? তাহলে যখন রিলিজিং লেখা থাকবে সেটা উৎপন্ন করে হাইপোথ্যালামাস, যখন স্টিমুলেটিং লেখা থাকে তখন সেটা উৎপন্ন করে পিটুইটারি। এখন এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থেকে কি উৎপন্ন হবে? সে থাইরয়েডের উপর কাজ করবে। থাইরয়েডের উপর কাজ করার পরে সেখানে T3 অথবা T4 অথবা ক্যালসিটোনিন হরমোন উৎপন্ন হবে। এগুলা কি উৎপন্ন করে? এটা উৎপন্ন করে আমাদের থাইরয়েড গ্রন্থি। বুঝতে পারতেছো? সবার আগে কমান্ড দিচ্ছে থাইরয়েড রিলিজিং হরমোন, সে তার কারণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপন্ন হয়েছে। আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কারণে T3 T4 T3 আর T4 অথবা ক্যালসিটোনিন উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন করতেছে? থাইরয়েড উৎপন্ন করতেছে। আশা করি এই পার্টটা বুঝতেছো। আচ্ছা, এই হচ্ছে কথাবার্তা। তাহলে হাইপোথ্যালামাস সম্পর্কে আমাদের পড়াশোনা এতটুকু। এরপর আসি পিটুইটারি নিয়ে পড়তে হবে, থাইরয়েড নিয়ে পড়তে হবে, প্যারাথাইরয়েড নিয়ে আমরা একটু জানবো, থাইমাস নিয়ে জানবো, পিনিয়াল, অ্যাড্রেনাল, শুক্রাশয়, ডিম্বাশয়। আচ্ছা, এখন আসি আমরা পিটুইটারি নিয়ে একটু পড়তে হবে। পিটুইটারি, পিটুইটারি গ্রন্থি আসলে কয়টা থাকে? আচ্ছা, পিটুইটারি আমাদের কিছু এক্সট্রা নাম জানা উচিত। পিটুইটারিকে কি বলা হয়? প্রভু গ্রন্থি বলা হয়। প্রভু গ্রন্থি বলা হয় অথবা প্রধান গ্রন্থি বলা হয়। প্রধান গ্রন্থি, এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী গ্রন্থি। শক্তিশালী গ্রন্থি, এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থি। তাহলে এর কিন্তু অনেকগুলো জিনিস আছে। আচ্ছা, আরেকটা বলা হয় সেটা হচ্ছে মাস্টার অফ এন্ডোক্রাইন অর্কেস্ট্রা। মাস্টার অফ এন্ডোক্রাইন অর্কেস্ট্রা কিন্তু অনেক নাম পাইছে। তাইলে এন্ডোক্রাইন অর্কেস্ট্রা। আচ্ছা, আরো একটা নাম আছে, নাম হচ্ছে হাইপোফাইসিস। যেমন আমরা কিন্তু অনেক নাম পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে হাইপোথ্যালামাসের নাম হচ্ছে এগুলা, পিটুইটারি নাম হচ্ছে এগুলা। এখন আসি পিটুইটারি কয়টা থাকে? পিটুইটারি গ্রন্থি একটাই থাকে। কেন একটা থাকে? হাইপোথ্যালামাস আছে একটা, তাহলে হাইপোথ্যালামাস থেকে তো উৎপন্ন হয় পিটুইটারি, তাহলে পিটুইটারি গ্রন্থিও থাকবে একটা। কারণ কিন্তু একটা থাকলেও তার আসলে তিনটা পার্ট, একটা হলো অগ্র, এটা হলো মধ্য, আর এটা হলো পশ্চাৎ। ঠিক আছে, তাহলে অগ্র পিটুইটারি থেকে কিছু হরমোন উৎপন্ন হবে, মধ্য থেকে কিছু উৎপন্ন হবে, পশ্চাৎ থেকে কিছু উৎপন্ন হবে। অগ্র থেকে কি উৎপন্ন হবে? প্লে ফাস্ট দিয়ে মনে রাখতে পারবা, প্লে ফাস্ট, এ ওয়াই দিয়ে কিছু হয় না, তারপর হচ্ছে ফাস্ট। ওকে, প্লে ফাস্ট। 6টা হরমোন, এই 6টা হরমোনকে বলা হয় ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন আমরা কোথায় পড়ে আসছি? এই যে ট্রপিক পড়ছিলাম।
তাহলে ট্রপিক হরমোন হচ্ছে অগ্র পিটুইটারি থেকে উৎপন্ন হয়। মধ্য পিটুইটারি থেকে কি উৎপন্ন হবে? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন আর কি, মেলানোসাইট উদ্দীপক হরমোন। আচ্ছা, উদ্দীপক হরমোন। এই যে আমাদের পশ্চাৎ পিটুইটারি আছে, এখান থেকে দুইটা উৎপন্ন হবে। একটা হলো এডিএইচ, এডিএইচ এর আরেক নাম হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আমরা আসতেছি সেখানে। আছে তোমার ভেসোপ্রেসিন, তারপর আছে ভেসোপ্রেসিন, আরেকটা নাম আছে পিট্রোসিন। আর এই যে আরেকটা, এটা হলো অক্সিটোসিন। তাহলে পশ্চাৎ পিটুইটারি থেকে যা উৎপন্ন হয় সবগুলো হলো নিউরো হরমোন, অগ্র পিটুইটারি থেকে যা উৎপন্ন হয় সব ট্রপিক হরমোন। শেষ। অক্সিটোসিন, ডান। পশ্চাৎ পিটুইটারি বললাম, অগ্র পিটুইটারি যে হরমোনগুলো আছে শুধু প্লেফাস দিয়ে বললে তো হবে না, তোমার এটা লিখতে হবে। তাহলে পি ফর প্রোল্যাকটিন হরমোন, প্রোল্যাকটিন হরমোন, যে হরমোন আমি লিখতেছি না, প্রোল্যাকটিন মনে রাখলা, স্পেস শর্ট। আচ্ছা, এফ ফর ফলিকল স্টিমুলেটিং হরমোন, এ ফর অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন, এটাকে বলা হয় এসটিএইচ। আচ্ছা, তাহলে গেল আমাদের লুটিনাইজিং হরমোন। এছাড়া আছে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা বললাম সেখানে দেখো পিটুইটারি গ্রন্থি থেকে সব গ্রন্থি হলো একটা, অ্যাড্রিনোকর্টিকোট্রপিন, মেলানোসাইট, প্রোল্যাকটিন, থাইরয়েড, সোমাটোট্রপিক। আচ্ছা, তাহলে অ্যাড্রিনোকর্টিকোট্রপিন একটা আছে আর এসটিএইচ আলাদা আছে, তাহলে তো মিলেই গেছে, এসটিএইচ। তাহলে দেখো আমাদের অগ্র পিটুইটারি থেকে 6টা উৎপন্ন হয়। কি কি? প্রোল্যাকটিন, লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন, এসটিএইচ মানে হলো সোমাটোট্রপিক হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। মধ্য থেকে মেলানোসাইট উদ্দীপক হরমোন, পশ্চাৎ থেকে এডিএইচ, ভেসিপ্রোসিন বা পিট্রোসিন, আর কি আছে? অক্সিটোসিন। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত থামি, তারপর দেখে আসি পিটুইটারি গ্রন্থি সম্পর্কে কিছু পরিচয়। আমরা যা যা পড়ছি এখানে যা কিছু আছে সবকিছুই দেখো, এখানে নতুন কিছু নাই, নতুন করে কিছু থাকার মতো কিছু নাই অবস্থান। আচ্ছা, এটা হলো আমাদের মোটর দানার মতো, সম্ভবত এখানে লেখা নাই। তাহলে পিটুইটারি গ্রন্থিটা হচ্ছে পিটুর মোটর দানার মতো। ওকে, মোটর দানার মতো। আচ্ছা, এরপর দেখি আমাদের এটা পড়া হয়ে গেছে। পিটুইটারি গ্রন্থির মধ্যে অনেক অনেক কাজ লেখা আছে, অনেক অনেক কাজ লেখা আছে, আমরা একটু পড়ে আসি। দেখো, মধ্য পিটুইটারি, এই যে মেলানোসাইট উদ্দীপক হরমোন, এখান থেকে হচ্ছে মেলানোফোর মনে রাখবা। আমরা এখানে হচ্ছে কিওয়ার্ডটা লিখে দিচ্ছি, আর মূল কাজ তো ওই ছকের মধ্যেই আছে। তাহলে কিওয়ার্ডটা এখানে লিখতেছি, মেলানোফোর। মেলানোফোর হচ্ছে মেলানোসাইট থেকে মনে রাখতে তো, মেলানোফোর। আমরা দেখে আসি কি কি ভিতরে কি লেখা আছে। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটিয়ে ত্বক ও চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। আমরা কি জানি, মেলানিন যার বেশি থাকবে সে কালো হবে, মেলানিন যার কম হবে তার কি হবে? যার কম হবে সে ফর্সা হবে। তাহলে মেলানোফোর কোষে কি থাকবে? মেলানিন থাকবে, সেই হিসেবে ত্বক ও চুলের বর্ণ নিয়ন্ত্রণ করবে কে? মেলানোফোর কোষ। কি উৎপন্ন করে? মেলানোসাইট উদ্দীপক হরমোন। ঠিক আছে, তাহলে আমাদের মেলানোসাইট গেল। পশ্চাৎ পিটুইটারির মধ্যে আসো, এডিএইচ, ভেসোপ্রেসিন, পিট্রোসিন। এডিএইচ মানে কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তাই তো? অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা একটা স্লাইড নেই। এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এখানে আমাকে বলো, নাম শুনে কি মনে হয়? ডাইউরেটিক কথার অর্থ কি? মূত্র বাড়াই দেওয়া না কমাই দেওয়া? ইউরিয়া মানে যেহেতু মূত্র বোঝায়, তাহলে ডাইউরেটিক মানে কি? মূত্র বাড়াই দিচ্ছে, তাহলে মূত্র বর্ধক হলো এটা। এটা কি? অ্যান্টি মানে কি? অ্যান্টি, তাহলে মূত্র বর্ধকের বিরুদ্ধে। তাহলে মূত্র বর্ধকের বিরুদ্ধে যে কাজ করবে
সে কি মূত্র কমায় দিবে না? মূত্রের পরিমাণ কমায় দিবে, মূত্র কমাবে। তাহলে মূত্র যদি কমাইতে হয় তাহলে কি বেশি পরিমাণ পানিকে দেহে শোষিত হইতে হবে। তাহলে পানিকে শোষণ করাবে কে? পানি বেশি শোষিত হয়ে গেলে তো মূত্র কমে যাবে। তাহলে পানি শোষণ করাবে, কে করাবে? এডিএইচ করাবে। এই যে পানি শোষণ, সেই শোষণকে বলা হয় পুনঃ শোষণ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা রেচন অধ্যায় পড়বো। বাকি সব আপাতত এতটুকু জানো যে মূত্র যদি কম হইতে হয় তাহলে কি এখানে পানি পুনঃশোষণ বাড়াইতে হবে। তো পানি শোষণ যদি বাড়াইতে হয় সেক্ষেত্রে আমাদের কি কাজ করবে? এডিএইচ হরমোন কাজ করবে। তাহলে আমরা একটু দেখে আসি। এডিএইচ হরমোন, ভ্যাসোপ্রেসিন, যেটা হলো বৃক্কে পানি শোষণ ক্ষমতা বাড়ায় এবং রক্তবাহী প্রাচীর সংকোচন নির্ভর করে। এত কিছু লাগবে না, সেটা হচ্ছে আমার এডিএইচ যেটা আছে পানি পুনঃশোষণ বাড়াই দিবে, পানি পুনঃশোষণ বাড়াই দিবে। ডান। আচ্ছা, এরপর আসি অক্সিটোসিন। অক্সিটোসিন আমার কি কাজ করবে? অক্সিটোসিন, এটা মনে রাখবা, সে হচ্ছে দুইটা কাজ করে, একটা হলো ব্রেস্টের উপর কাজ করে আর একটা হলো যৌনাঙ্গের উপর কাজ করে। দুগ্ধক্ষরণ আর একটা হলো জরায়ু সংকোচন। কোনো কোয়েশ্চেনে যদি কনফিউজ লাগার মতো কোনো প্রশ্ন থাকে এখানে, তাহলে অক্সিটোসিন, অক্সিটোসিনটা ভালোভাবে মনে রাখতে হবে। অক্সিটোসিন হচ্ছে দুগ্ধক্ষরণ প্লাস জরায়ু সংকোচনে হেল্প করে, মানে মূল কাজটাই করে আর কি সে। প্রোল্যাকটিন হরমোন থেকে দুধ উৎপন্ন হয়, মানে দুধ হচ্ছে তৈরি হয়। আর অক্সিটোসিন যে হরমোন আছে সেটা হচ্ছে দুধটা বের হয় স্তন থেকে। ঠিক আছে, আচ্ছা এতটুকু পর্যন্ত মধ্য আর পশ্চাৎ আশা করি শেষ। দেখো প্রোল্যাকটিন হরমোন, প্রোল্যাকটিনের নামের মধ্যে কি আছে? ল্যাকটো আছে, ল্যাকটো কথাটা আছে, ল্যাকটো থেকে কি বোঝা যায়? দুধ। তাহলে দুধ দেহের মধ্যে কোথায় তৈরি হবে? স্ত্রীদেহে, ব্রেস্ট থেকে তৈরি হবে। তাহলে স্তন গ্রন্থির বৃদ্ধি বা মেমারি গ্ল্যান্ডের বৃদ্ধি এই নিয়ে কাজ করবে কে? প্রোল্যাকটিন হরমোন। ঠিক আছে, তাহলে আমরা একটু মিলাই ফেলি। প্রোল্যাকটিন হরমোন স্তন গ্রন্থির বৃদ্ধি ও দুগ্ধ উৎপাদন নিয়ন্ত্রণ। এর আগে ছিল অক্সিটোসিন, দুগ্ধ ক্ষরণ করাবে, জরায়ু সংকোচন করাবে। মিলছে? আমরা জাস্ট এখানে কি পয়েন্টগুলো লিখতেছি যেটা আমাদের মাথায় রাখতে হবে। স্তন গ্রন্থির বৃদ্ধি এবং উৎপাদন বলা শেষ। এরপর দেখো লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোন, লুটি থেকে মনে রাখা যায় লুটিয়াম, কর্পাস লুটিয়াম সৃষ্টি করে লুটিনাইজিং হরমোন। যারা নবম অধ্যায় পড়বা বা মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়টা পড়বা, তখন দেখবে যে কর্পাস লুটিয়াম সৃষ্টিটা হচ্ছে ডিম্বপাতের সাথে জড়িত। তাহলে ডিম্বপাতও হচ্ছে এখানে। এক কথায় মনে রাখবা, লুটিনাইজিং হরমোন তার মানে লুটবে, কি লুটবে? ডিম, দুধ লুটবে। ডিম্বপাত আর হচ্ছে দুগ্ধ ক্ষরণের ক্ষেত্রেও সে ভূমিকা রাখে। আমরা একটু যদি দেখে আসি, এই যে লুটিনাইজিং হরমোন, ডিম্বপাত, দুগ্ধক্ষরণ আর কর্পাস লুটিয়াম সৃষ্টি, এতটুকু মনে রাখতে পারলেই হয়েছে। তাহলে ডিম্বপাত আর দুগ্ধক্ষরণ। ঠিক আছে, তাহলে লুটিনাইজিং হরমোন থেকে কি মনে রাখলাম? লুটি থেকে কর্পাস লুটিয়াম সৃষ্টি, আর লুটি থেকে লুটবে, কি লুটবে? ডিম, দুধ লুটবে, সেটা হচ্ছে ডিম্বপাত আর দুগ্ধক্ষরণ। ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকলের পূর্ণতা দিবে, ফলিকল পূর্ণতা, এতটুকু হইলেই ডান। দেখে আসো, এই যে ফলিকল উদ্দীপক হরমোন ফলিকলের পূর্ণতা দান করে। ডান। এরপর দেখো অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন। অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোনটা হচ্ছে জননাঙ্গ নিয়ে কাজ করে। এটা কথায় বলে গুণালোট্রপিক হরমোন আর অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন একই জিনিস। তাহলে যৌনাঙ্গ নিয়ে যা কিছু আছে সবকিছু তোমার হবে অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোনের মধ্যে। ঠিক আছে, এছাড়াও যৌনাঙ্গের কাজগুলো করে। অ্যাড্রেনোকর্টিকোট্রপিন অ্যাড্রেনার মধ্যে আসে, অ্যাড্রেনাল কর্টিকো, কর্টিকো মানে কর্টেক্স। তাহলে অ্যাড্রেনাল কর্টেক্সের যেসব হরমোন আছে
সেসবের কাজও করে খেয়ে অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন। তাহলে দুইটা কাজ করে, একটা হচ্ছে যৌনাঙ্গ রিলেটেড কাজ করে, আর অ্যাড্রেনাল কর্টেক্সের হরমোনগুলোকে উৎপাদিত করে। অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনোকর্টিকোট্রপিন থেকে অ্যাড্রেনাল কর্টেক্স বোঝাই যায় অ্যাড্রেনাল কর্টেক্সের হরমোনগুলোকে বৃদ্ধি করে উৎপাদন করতে। আচ্ছা, আর হচ্ছে তোমার যৌনাঙ্গ নিয়ে কাজ করে। এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন কি? বৃদ্ধি হরমোন। তাহলে গ্রোথ হরমোন বা বৃদ্ধি হরমোন বলা হয় সোমাটোট্রপিক হরমোনকে। এবং সোমাটোট্রপিক হরমোন নিয়ে অধ্যায় লাস্টে কিছু কথা আছে। টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সে আসলে থাইরয়েডের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা নিয়ে কাজ করবে। তাহলে একটু মিলাই দেখি আমরা। এই দেখো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড রিলেটেড যা কিছু আছে সব থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক, এটা কি? সব বৃদ্ধির কাজ করে। তাহলে বৃদ্ধি রিলেটেড যা কিছু আছে সব গ্রোথ হরমোন, থাইরয়েড রিলেটেড যা কিছু আছে সব থাইরয়েড হরমোন। অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স রিলেটেড। লুটিনাইজিং হরমোন, ডিম দুধ লুটবে আর কর্পাস লুটিয়াম সৃষ্টি করবে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল পূর্ণতা দিবে। প্রোল্যাকটিন হরমোন, লেকটি যেহেতু আছে তার মানে কি? দুধ। তাহলে দুধ গ্রন্থির যে ক্ষরণ বা উৎপাদন, দুধ উৎপাদন, আর হচ্ছে তোমার এখানে তোমার কি আছে, স্তন গ্রন্থির বৃদ্ধি, সেগুলোর কাজ করবে কে? প্রোল্যাকটিন হরমোন। মেলানোসাইট পড়ে ফেলছি, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন আমাদের পড়া হয়ে গেছে। তাহলে দেখো আমাদের পিটুইটারি গ্রন্থি কিন্তু শেষ। ওকে, তাহলে প্রথম 6টা যেটা ছিল অগ্রপিটুইটারি থেকে তৈরি হয়েছে, সেগুলাকে বলা হয় ট্রপিক হরমোন। পশ্চাৎ থেকে যেগুলো তৈরি হয়েছে সেগুলাকে বলা হয় নিউরো হরমোন। আচ্ছা, পিটুইটারি গ্রন্থি পড়ার পরে আমরা পিটুইটারির মধ্যে সবচেয়ে কি পড়ছি? সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থি বা স্মলেস্ট গ্রন্থি যেটা ছিল সেটা হলো পিটুইটারি গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি হচ্ছে সবচেয়ে বৃহত্তম গ্রন্থি। তাহলে আমি একটু প্যাচ লাগাই তোমাদের মধ্যে। বৃহত্তম গ্রন্থি কোনটা? বৃহত্তম গ্রন্থি মাত্রই বলছি থাইরয়েড, তাহলে থাইরয়েড হবে। বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? থাইরয়েডই হবে, যেহেতু এটা অন্তঃক্ষরার মধ্যে আছে। ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? পিটুইটারি, পড়ে ফেলছি মাত্র। এখন আমাকে বলো, আমরা যে পড়ছিলাম যকৃৎ দেহের সবচেয়ে বৃহত্তম কি? বৃহত্তম গ্রন্থি। তাহলে যকৃৎ কোনটার মধ্যে পড়ে? যকৃৎ হচ্ছে বৃহত্তম গ্রন্থি। ঠিক আছে, তাহলে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি জিজ্ঞেস করলে হবে থাইরয়েড, কিন্তু বৃহত্তম গ্রন্থি জিজ্ঞেস করলে অবশ্যই যকৃৎ হবে। যকৃৎ কিন্তু শুধুমাত্র অন্তঃক্ষরা গ্রন্থি বলা উচিত না, কারণ হচ্ছে যকৃতের বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুইটা ফাংশনই আছে। আচ্ছা, তাহলে এবং বেশিরভাগ ক্ষেত্রে বহিঃক্ষরা ফাংশনটাই মোস্টলি কাজ করে। ঠিক আছে, শুধুমাত্র একটা হরমোন উৎপন্ন করে, সেই জন্য হচ্ছে যকৃৎ মূলত বহিঃক্ষরা। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা যাতে আর ঝামেলা না হয়। ঠিক আছে, তারপর দেখি থাইরয়েড সম্পর্কে। থাইরয়েড কোথায় অবস্থিত? ট্রাকিয়ার উপরে অবস্থিত, সবাই জানে, এখানে দেখানি আছে। আচ্ছা, প্রজাপতি আকৃতির গ্রন্থি একটু মনে রাখলে, আগেটা কি ছিল? ধানের দানার মতো, মটর দানার মতো ছিল, 25 গ্রাম, বিভিন্ন আকারে থাকে, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, যা বলা হয়েছে সেগুলোই। আচ্ছা, থাইরয়েডের দেখো কাজ আছে 3টা, মানে 3টা হরমোন উৎপন্ন হয় এখান থেকে। অলরেডি আমি বলছি, T3, T4 আর ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন, T4, T3। ঠিক আছে, ক্যালসিটোনিনটা কি কাজ করবে? ক্যালসিটোনিনটা ক্যালসিয়াম কমাবে। ঠিক আছে, ক্যালসিটোনিনের কাজ ক্যালসিয়াম কমানো। বিপাকের মাধ্যমে ক্যালসিয়ামটাকে কমায় হচ্ছে কে? ক্যালসিটোনিন। আর থাইরক্সিন আর ট্রাইআয়োডোথাইরোনিন, দুইটার মধ্যে কাজের মধ্যে ঝামেলা। দেখো, আয়োডিন বিপাক হার বৃদ্ধি করে কে? ট্রাইআয়োডোথাইরোনিন। আরেকটা আছে হৃদস্পন্দনের কথা। হৃদস্পন্দনের কথা যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে হবে ট্রাইআয়োডোথাইরোনিন। যদি হৃদক্রিয়ার কথা জিজ্ঞেস করে তাহলে হবে থাইরক্সিন।
তাহলে থাইরয়েড গ্রন্থি রিলেটেড আমাদের 3টা হরমোন উৎপন্ন হয়, ট্রাই আয়োডোথাইরোনিন, থাইরক্সিন, ক্যালসিটোনিন, থাইরোক্যালসিটোনিন। 3টা হরমোনের নাম মনে রাখলা, 3টা থেকে একটা করে কাজ মনে রাখো। তাহলে এখানে হচ্ছে তোমার আয়োডিন বিপাক হার বৃদ্ধি করে, হৃদস্পন্দন যদি ভুলে যাও সমস্যা নাই। আর হচ্ছে থাইরক্সিন বিপাকীয় প্রক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে, হৃদক্রিয়া বৃদ্ধি করে। ক্যালসিটোনিনের ক্ষেত্রে সেটা হবে কি, ক্যালসিয়ামের পরিমাণ কমায় দিবে। আচ্ছা, প্যারাথাইরয়েড গ্রন্থি। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি মোটামুটি গেল। প্যারাথাইরয়েড গ্রন্থি এখানে কয়টা থাকে? প্যারাথাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি এখানে হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি 4টা থাকবে। প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে আমাদের টোটাল 4টা। এবং কোন ধরনের হরমোন উৎপন্ন হয় এখান থেকে? প্যারাথ হরমোন, প্যারাথ হরমোন উৎপন্ন হয়। এবং প্যারাথ হরমোনের কাজ কি তাইলে? ক্যালসিয়াম বাড়ানো, ফসফরাস কমানো। এই হচ্ছে প্যারাথ হরমোনের কাজ, ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে আর ফসফরাসের পরিমাণ কমায়। দেখি তাইলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে প্যারাথ হরমোন বৃদ্ধি পায়, আর অনেক কিছু লেখা আছে। ফসফেটের মাত্রা কমিয়ে দিতে, ভিটামিন ডি কে সক্রিয় করতে। ভিটামিন ডি কে সক্রিয় করে, এটা মনে রাখো, ঠিক আছে? তাহলে প্যারাথাইরয়েড থেকে আমরা কি কি বললাম? ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, ফসফেটের পরিমাণ কমায়। অন্যান্য গ্রন্থি, অন্যান্য গ্রন্থি কি আবার? এখানে হচ্ছে থাইমাস গ্রন্থির কথা লেখা আছে। থাইমাস গ্রন্থিটা থাইমোসিন হরমোন উৎপন্ন করে, ঠিক আছে? থাইমাস গ্রন্থি থাইমোসিন হরমোন উৎপন্ন করে। থাইমোসিন কোথায় থাকে? শ্বাসনালীর ওখানে থাকবে। আচ্ছা, এই যে থাইমোসিন, থাইমাসটা আসলে কোথার মধ্যে পড়ছি আমরা? রক্ত সংবহন অধ্যায়ের মধ্যে পড়ছিলাম, মনে আছে? রক্ত সংবহন অধ্যায় যেখানে লিম্ফয়েড অর্গানগুলো ছিল, সেখানে লিম্ফ নোড, প্লিহা, টনসিল এবং সাথে থাইমাস এবং লাল অস্থিমজ্জা পড়ছিলাম। এই যে থাইমাস, তাহলে সে কি কাজ করবে? লিম্ফোসাইট বৃদ্ধি ও সৃষ্টির ক্ষেত্রে কাজ করবে। লিম্ফোসাইট রিলেটেড যা কিছু হবে সব থাইমাস নিয়ে হবে। ওকে, অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল, দেখো নামের মধ্যে আছে অ্যাডরেনাল অথবা সুপ্রারেনাল। দেখো সুপ্রা মানে কি? উপরে। রেনাল মানে কি? কিডনি। রেনাল মানে কিডনি, সুপ্রা মানে উপরে। তাহলে সুপ্রারেনাল যদি বলি সেক্ষেত্রে কি হবে? এটা কিডনির উপরে। তাহলে কিডনির উপরে টুপির মতো যে গ্রন্থিটা আছে সেটাকে বলা হয় অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি। এখন অ্যাড্রেনাল গ্রন্থিটা ডিটেলস পড়তে হবে। আচ্ছা, তাহলে অ্যাড্রেনাল গ্রন্থিটা আমাদের একটু ডিটেলস পড়তে হবে। দেখো অ্যাড্রেনাল গ্রন্থি, এটা হলো কর্টেক্স আর এটা হলো মেডুলা, ঠিক আছে? অ্যাড্রেনালের কর্টেক্স, অ্যাড্রেনালের মেডুলা। কর্টেক্সের মধ্যে কি কি উৎপন্ন হয়? গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, ওকে ডান। আর মেডুলার মধ্যে থেকে উৎপন্ন হয় এপিনেফ্রিন। এপিনেফ্রিনের আরেক নাম হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন। নরএপিনেফ্রিন, নরঅ্যাড্রেনালিন। ডোপামিন। দেখো তাহলে আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি থেকে, কর্টেক্স থেকে উৎপন্ন হতে পারে, মেডুলা থেকে উৎপন্ন হতে পারে। যখন গ্লুকোকর্টিকয়েড বলবে, গ্লুকোকর্টিকয়েডের ক্ষেত্রে দেখো নামের মধ্যে আছে গ্লুকো, তাহলে গ্লুকোজের বিপাক, গ্লুকোজের বিপাক রিলেটেড যা কিছু আছে সব নিয়ন্ত্রণ করবে অ্যাড্রেনাল কর্টেক্স বা গ্লুকোকর্টিকয়েড হরমোন। গ্লুকোকর্টিকয়েড হরমোনের ক্ষেত্রে আর একটা স্পেশাল কাজ আছে, যেটা হলো ভ্রূণীয় অবস্থায়, ভ্রূণীয় বলা উচিত না, পরিস্ফুটনের সময়
এটা আজমল স্যার নাই। পরিস্ফুটনের সময় ফিটাসের ফুসফুসের পূর্ণতা দেওয়া। কে কাজ করে? গ্লুকোকর্টিকয়েড হরমোনটা কাজ করে। কি কাজ করে? পরিস্ফুটনের সময় ফিটাসের পূর্ণতা দান করে। এই জিনিস বুঝাইলেন ভাইয়া? দেখো আমরা একটা জিনিস জানতাম, ষষ্ঠ অধ্যায়ে পড়ে আসছি। আমাদের যখন একটা বাচ্চা যখন 23 সপ্তাহ বয়স হয় গর্ভাবস্থায়, ইন্ট্রা ইউটেরাইন লাইফের মধ্যে যখন বাচ্চাটার 23 সপ্তাহ বয়স হয়, তখন থেকে তার অ্যালভিওলাইতে মানে তার অ্যালভিওলাসের মধ্যে সারফেক্টেন্ট ক্ষরণ উৎপন্ন হয়। সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। তাহলে 23 সপ্তাহের পর থেকে অর্থাৎ 24 সপ্তাহ থেকে কি হইতে পারে বলো? 24 সপ্তাহ থেকে একটা বাচ্চা সার্ভাইভ করতে পারে। 23 সপ্তাহের আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে ওই বাচ্চা সার্ভাইভ করতে পারে না। এই জন্য 6 মাস পর্যন্ত কি হয়? বাচ্চা যদি জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে কোনো বাচ্চা জন্মগ্রহণ করতে মানে বেঁচে থাকতে পারবে না। কিন্তু 6 মাসের পরে একটা বাচ্চা বেঁচে থাকতে পারবে। এখন এই কাজটা যে করতেছে, কে করতেছে? সারফেক্টেন্ট। সারফেক্টেন্টের মাধ্যমে কি লাভ হইতেছে? অ্যালভিওলাসটা চুপসে যাবে না, সারফেক্টেন্ট থাকার কারণে। এখন ধরো একটা বাচ্চা, সে হচ্ছে 6 মাসের চেয়েও কম বয়স। এখন তার বার্থ হয়ে যাবে, জন্মগ্রহণ হয়ে যাবে। এখন কি করা যায়? এখন বাচ্চাটাকে যদি সারভাইভ করাইতে হয়, সেক্ষেত্রে বাচ্চার বডিতে আলাদা করে গ্লুকোকর্টিকয়েড দিতে হয়। এই গ্লুকোকর্টিকয়েড হরমোনটা যদি দেওয়া হয় বাচ্চাকে আলাদা করে, সেক্ষেত্রে তার দেহে সারফেক্টেন্ট ক্ষরণ মানে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হবে এক কথায়। তাহলে গ্লুকোকর্টিকয়েড যদি দেয়া হয় ওই বাচ্চাটার মধ্যে, আগে থেকে যদি তার ব্লাডের মধ্যে দেওয়া হয়, তাহলে সে গ্লুকোকর্টিকয়েডের কারণে সারফেক্টেন্ট ক্ষরণ উৎপন্ন করতে পারে, একটা নির্দিষ্ট মিনিমাম রেঞ্জে আর কি। তো গ্লুকোকর্টিকয়েড হরমোনটা এমনিতে তো তুমি এটা আলাদা করে দিচ্ছ, আর যখন সে মায়ের দেহ থেকে পাবে, মায়ের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে উৎপাদিত হরমোনের মাধ্যমে পাবে, তখন বাচ্চাটার দেহে এমনিতে হয়ে যায়। 23 সপ্তাহ অথবা 6 মাস বয়সে বাচ্চার দেহে ফিটাসের পূর্ণতা মানে ফিটাসের যে ফুসফুসটা আছে, সেই ফুসফুসের মধ্যে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, যেটাকে বলা হয় ফিটাসের ফুসফুসের পূর্ণতা। কে দিচ্ছে? গ্লুকোকর্টিকয়েড হরমোন দিচ্ছে। মিনারেলোকর্টিকয়েড, এই যে মিনারেলোকর্টিকয়েড, মিনারেল মানে কি? খনিজ লবণ। তাহলে খনিজ লবণের যে বিপাক আছে, খনিজ লবণের বিপাক রিলেটেড যা কিছু আছে, কার কাজ? অবভিয়াসলি অ্যাড্রিনাল কর্টেক্সের কাজ, মিনারেলোকর্টিকয়েডের কাজ। আচ্ছা, মেডুলার মধ্যে দেখো এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন, নরএপিনেফ্রিন, নরএড্রিনালিন, ডোপামিন, এগুলা কিসের কাজ? আমরা জানি। আচ্ছা, এর আগে বলে ফেলি, ডোপামিন কোথায় পড়ছো? এই তিনটাই কিন্তু আমরা নিউরোট্রান্সমিটারের মধ্যে পড়ছি। তাহলে এগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার। এবং ডোপামিনটা কোন ধরনের নিউরোট্রান্সমিটার? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার। আচ্ছা, নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এপিনেফ্রিন অথবা অ্যাড্রেনালিন, নরএপিনেফ্রিন অথবা নরএড্রিনালিন, এই দুইটা হরমোনের ক্ষেত্রে কি কাজ করবে, মানে ফাংশনটা আমাদের জানতে হবে। তো এই যে অ্যাড্রেনালিন আছে বা এপিনেফ্রিন আছে, সেটা হচ্ছে আমাদের বিপদকালীন বা আপদকালীন হরমোন। বিপদকালীন বা আপদকালীন হরমোন কি কাজ করে? অ্যাড্রেনালিন হ্রাস করে। হঠাৎ করে তোমার হৃদস্পন্দন বৃদ্ধি হয়ে গেল, সেক্ষেত্রে এটা কাজ করতে পারে। হঠাৎ করে তোমার হচ্ছে বিপাক হার অনেক বেড়ে গেল, সেক্ষেত্রে অ্যাড্রেনালিন কাজ করতে পারে। এক কথায় অ্যাড্রেনালিন হ্রাস বলতে একটা কথা আছে, সেটাই মূলত অ্যাড্রেনালিনের জন্য দায়ী। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আছে নরএপিনেফ্রিন বা নরএড্রেনালিন, সেটার ক্ষেত্রেও সেম কথা, অনেক কিছু। এই দুইটা কি বলা হয়? বিপদকালীন হরমোন। ঠিক আছে? আচ্ছা, অন্যান্য গ্রন্থির ক্ষেত্রে আছে পিনিয়াল গ্রন্থি। এই যে পিনিয়াল গ্রন্থি থেকে উৎপন্ন হয় মেলাটোনিন হরমোন। মেলাটোনিন হরমোনকে বলা হয় ঘুম হরমোন। তাইলে আমার ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে কে? মেলাটোনিন হরমোন। ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে মেলাটোনিন হরমোন। আর একটা কাজ করে যৌনাঙ্গের সক্রিয়তা। শুক্রাশয় থেকে উৎপন্ন হয় টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এগুলো কেনা জানে? তাহলে টেস্টোস্টেরন হচ্ছে পুরুষের যৌনাঙ্গ রিলেটেড যা কিছু আছে সব টেস্টোস্টেরনের জন্য হচ্ছে।
আর ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, আচ্ছা একটা কথা বলে রাখি, টেস্টোস্টেরন কিন্তু আরবিসির পরিমাণ বৃদ্ধি করতে দায়ী। সেই জন্য পুরুষের ক্ষেত্রে আরবিসির পরিমাণটা বেশি হয়, নারীদের ক্ষেত্রে আরবিসির পরিমাণটা কম হয়। মানে কম বলতে কত, পুরুষের ক্ষেত্রে 50 থেকে 54 লাখ, নারীদের ক্ষেত্রে 44 থেকে 49 লাখ। এটা তো তোমাদের ইয়াতেই আছে, রক্ত সংবহন অধ্যায় আছে। আচ্ছা, ডিম্বাশয়ের মধ্যে দেখো দুইটা হরমোন আছে, একটা হলো ইস্ট্রোজেন হরমোন আর একটা কি প্রোজেস্টেরন হরমোন। ইস্ট্রোজেন হরমোন আর প্রোজেস্টেরন হরমোন, প্রো থেকে দেখো, প্রো আছে, প্রো থেকে মনে রাখো প্রেগনেন্ট, প্রো থেকে প্রে, তাহলে প্রেগনেন্ট অবস্থায় নারী দেহে যেসব পরিবর্তন হয় সেসব পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। আর প্রেগনেন্ট অবস্থা ছাড়া নর্মাল একটা নারীর জন্য, নারীর যেসব যৌন বৈশিষ্ট্যগুলো আছে, নারীর যৌন বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন হরমোন। তাহলে আমাকে বলো, গর্ভাবস্থায় অমরা তৈরি, এটা কার কাজ, প্রোজেস্টেরন নাকি ইস্ট্রোজেন? অবশ্যই প্রোজেস্টেরন, কারণ আমরা বলছি গর্ভাবস্থায় বা প্রেগনেন্ট অবস্থায় যত কাজ আছে সব প্রোজেস্টেরন করে। আচ্ছা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমরা কোথায় পড়ি, অগ্নাশয়ের মধ্যে পড়ি। অগ্নাশয় থেকে 4টা হরমোন উৎপন্ন হয়, গ্লুকাগন, ইনসুলিন, আমরা প্রত্যেকটা পড়বো, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আর হচ্ছে আমাদের সোমাটোস্টেটিন, আলফা বিটা ডেল্টা গামা সেল থেকে উৎপন্ন হচ্ছে। এখন আমরা যদি একটু ডিটেলস পড়ার চেষ্টা করি, ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের মতো গ্রন্থি 1-2%, আচ্ছা ঠিক আছে। এখন এই যে গ্লুকাগন, সে কি কাজ করবে, গ্লুকাগন আর ইনসুলিনের বিপরীত কাজ করে, কিন্তু গ্লুকাগন আসলে কি কাজ করে, ব্লাডের মধ্যে, এক কথায় বললে ব্লাডে গ্লুকোজ বাড়ায়, ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায়। তাহলে আমাকে বলো, সে কি গ্লাইকোজেনেসিস করবে নাকি গ্লাইকোজেনোলাইসিস করবে? গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস আছে, গ্লুকোনিওজেনেসিস বাদ দাও, গ্লাইকোলাইসিস আছে, ওসব বাদ। গ্লুকোজেনেসিস, এখানে কি উৎপন্ন হয়, গ্লাইকোজেনেসিসের ক্ষেত্রে গ্লাইকোজেন উৎপন্ন হয়, গ্লাইকোজেন তৈরি। গ্লাইকোজেনোলাইসিস, এখানে কি হবে, গ্লাইকোজেনটা ভাঙবে, ভেঙে কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ তৈরি মানে হচ্ছে গ্লাইকোজেনের ভাঙন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গ্লাইকোজেনল ভাঙন, গ্লাইকোজেনের ভাঙনের ফলে কি উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। আর গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে তৈরি, তাহলে গ্লাইকোজেন তৈরি হয়, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত আশা করি বোঝা গেছে। তাহলে গ্লাইকোজেন তৈরি হয়েছে, এর ফলে কি গ্লুকোজ বাড়ছে না কমছে, আনসার হচ্ছে কমছে। কারণ কি, গ্লুকোজ অনেকগুলো মিলে গ্লাইকোজেন তৈরি হয়ে গেছে, তাহলে এখন কি গ্লুকোজ পরিমাণ শর্ট হয়ে গেছে, গ্লুকোজের এই শর্টেজ তৈরি হওয়া, এইটা কি আমাদের ইনসুলিনের কাজ নাকি গ্লুকাগনের কাজ? দেখো, ব্লাডে গ্লুকোজ বাড়ানো হচ্ছে গ্লুকাগনের কাজ, এখানে কি হয়েছে, গ্লুকাগন কমে গেছে, তাহলে এটা গ্লুকাগনের কাজ না, গ্লুকাগনের কাজ না হলে সেটা হবে ইনসুলিনের কাজ। এখানে দেখো, গ্লাইকোজেনোলাইসিস কি তৈরি হয়েছে, গ্লুকোজ তৈরি হয়েছে, ব্লাডের মধ্যে গ্লুকোজ বাড়ানোর কাজটা কে করে, গ্লুকাগন করে। এখানে কি গ্লুকোজ বাড়ছে না কমছে, বাড়ছে, তাহলে গ্লুকোজ যদি এখানে বেড়ে থাকে তাহলে এই কাজটা করে থাকবে আমার কে, গ্লুকাগন। এতটুকু বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তাহলে এখানে আমার গ্লুকোজ কমছে, গ্লুকোজ কমার কাজটা করে ইনসুলিন, গ্লুকোজ বাড়ছে, বাড়ার কাজটা করে গ্লুকাগন। তাই ইনসুলিনের ক্ষেত্রে যদি লিখি এক কথায়, সেম জিনিসই লিখবো, ব্লাডে গ্লুকোজ কমাবে, এই হচ্ছে কাজ। তাহলে ব্লাডের মধ্যে গ্লুকোজটা কমাবে কে, ইনসুলিন হরমোন। দেখো, রক্তে শর্করার মাত্রা কমায় লেখা আছে, গ্লুকোনিওজেনেসিস ও কিটোন বডি উৎপাদন রোধ করে। কেন, গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে কি হয়, আমরা যদি বলি গ্লুকোনিওজেনেসিস, দেখো নিউ আছে, নিউ মানে নতুন, জেনেসিস মানে তৈরি, গ্লুকোজ, দেখো গ্লুকোজ নতুন করে তৈরি হচ্ছে কি থেকে,
নন গ্লুকোজ সাবস্টেন্স থেকে, মানে কি, ধরো ফ্যাটি অ্যাসিড ছিল অথবা অ্যামিনো অ্যাসিড ছিল, সেগুলো থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। এই যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এখন এর ফলে কি আমার গ্লুকোজ বাড়বে না কমবে? অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড থেকে গ্লুকোজ হচ্ছে, এর ফলে কি আমার দেহে মানে আমার ব্লাডের মধ্যে গ্লুকোজ বাড়তেছে না কমতেছে? গ্লুকোজ তৈরি হচ্ছে, মানে কি গ্লুকোজ বাড়তেছে, এর ফলে গ্লুকোজ বাড়ে। এটা কি জীবনে ইনসুলিন সহ্য করতে পারবে? পারবে না, ওর হচ্ছে কষ্ট লাগবে, তো সে এটার বিরুদ্ধে কাজ করবে। তাহলে গ্লুকোজ যেখানে বাড়ে সেই কাজটা ইনসুলিন সহজে হইতে দিবে না। ইনসুলিন থাকতে গ্লুকোজ বাড়ানোর ক্ষমতা কারো নাই, মানে হচ্ছে সে এটা দাবি করে। তো সেক্ষেত্রে গ্লুকোজ বাড়ে, এই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম কি? গ্লুকোনিওজেনেসিস। তাহলে দেখো আমাদের এখানে কি লিখছে, গ্লুকোনিওজেনেসিস উৎপাদন রোধ করে। আচ্ছা, মেদ টিস্যুতে ফ্যাট সংশ্লেষণ ও সঞ্চয় ত্বরান্বিত করে, এর অভাবে ডায়াবেটিস মেলাইটাস হয়। আচ্ছা, এটা প্রায়ই দেখবা যে যাদের ডায়াবেটিস হয়, ডায়াবেটিস হয় বলতে আমরা ডায়াবেটিস মেলাইটাসকেই বুঝি। ডায়াবেটিস আসলে দুই প্রকার, একটা হলো ইনসিপিটাস, এটাও লিখে রাখি, ডায়াবেটিস, একটা হলো মেলাইটাস, আর একটা হলো ইনসিপিটাস। মেলাইটাস আসলে দুই ভাবে হতে পারে, একটা টাইপ 1 আর একটা টাইপ 2। ইনসিপিটাসটা শুধু ইনসিপিটাসে। আমরা আসলে যখন আমাদের অনেক বৃদ্ধ বয়স্ক অনেকে দেখি, বা বৃদ্ধ বয়স্ক হওয়া লাগে না, যে কোনো মানুষের তো ডায়াবেটিস হইতে পারে। তো ডায়াবেটিস হওয়ার পর আমরা দেখি যে তারা ইনসুলিন নিচ্ছে, ইনসুলিন ইনজেকশন নিচ্ছে, বা ইনসুলিন হচ্ছে যে কোনোভাবে পুশ করতেছে। তো এখন এই যে ইনসুলিন হচ্ছে, মানে ইনসুলিনের তার দেহে ঘাটতি আছে, সেজন্যই তো আলাদা করে ইনসুলিন নিচ্ছে। তাহলে ডায়াবেটিস মেলাইটাস হয় ইনসুলিনের অভাবে, আর ইনসিপিটাসটা হয় এডিএইচ হরমোনের অভাবে, এডিএইচ এর অভাবে। ওকে, এডিএইচ এর অভাবে। ডায়াবেটিস মেলাইটাস 1, মেলাইটাস 1 কেন হয়? মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। এটা কোথায় পড়ছো? কোষ ও কোষের গঠন অধ্যায় পড়ছো, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। পার্কিনসন, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, তারপর হচ্ছে ডায়াবেটিস 1, অ্যালজাইমার, সেগুলোতে। টাইপ 2 তে দেখবা স্থূলতা। এই হচ্ছে মোটামুটি ডায়াবেটিস নিয়ে কথাবার্তা। যদি ডায়াবেটিস মেলাইটাস হয়, তারপর হচ্ছে গ্লাইকোজেনেসিস, এটা অলরেডি বলা হয়ে গেছে, গ্লুকোজের অনুপ্রবেশ ব্যবহার বৃদ্ধি। তাহলে ইনসুলিন গ্লুকাগন পড়া শেষ। এরপর দেখা আছে আমাদের প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, পিপি বলা হয়, পিপি সেল অথবা গামা সেল। পিপি সেল কি কাজ করে? স্থূলতা প্রতিরোধ করে, এতটুকু মনে রাখতে পারো। স্থূলতা প্রতিরোধ কেন করে? কারণ হচ্ছে সে ক্ষুধা হ্রাস করে। ক্ষুধা যদি হ্রাস করে, তাহলে ক্ষুধা হ্রাস করলে তুমি খাবা কম, খাবা যদি মানে যদি কম খাও তাহলে তোমার স্থূলতা কমে যাবে। তাহলে স্থূলতা বা ওবেসিটি প্রতিরোধের জন্য পিপি সেল অথবা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল কাজ করে। প্যানক্রিয়াটিক পিপি সেল বা গামা সেল থেকে উৎপন্ন হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এটাকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেলও বলা হয়, এবং এই সেল থেকে উৎপাদিত হয় হরমোন, যেটার নাম প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন। আচ্ছা, এরপর দেখি সোমাটোস্টেটিন হরমোন, যেটা তৈরি করে ডেল্টা সেল। কি কাজ করে? গ্লুকাগন, ইনসুলিন এবং গ্যাস্ট্রিক হরমোন, সেগুলোর বিরুদ্ধে কাজ করে কে? সোমাটোস্টেটিন। ঠিক আছে, এতটুকু মনে রাখতে পারলে হয়েছে। এছাড়া দেখো অমরা বা প্লাসেন্টা, এটা অন্য বই থেকে নেওয়া হয়েছে। হিউম্যান কোরিওনোগ্রাফিক গোনাডোট্রপিন, এটা কোন অবস্থায় উৎপন্ন হয়? গর্ভাবস্থায় উৎপন্ন হয়। অমরা পুরোটাই, অমরা যেটা গ্রন্থি সেটা কোথায় উৎপন্ন হয়? গর্ভাবস্থায় উৎপন্ন হয়। আর এই যে চারটা আমাদের হরমোন আছে, চারটা হরমোনের ক্ষেত্রে এই হরমোনগুলা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের ক্ষেত্রে ভূমিকা রাখে বৃদ্ধিতে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আসলে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি রিলেটেড অনেকগুলো হরমোন পড়ছি, হরমোন এবং এদের কাজ পড়া হয়েছে। তো এদের আসলে অনেক বেশি মানে অনেক ইম্পর্টেন্ট, আর এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। সেটা হচ্ছে এদের কোন হরমোনের ফলে, মানে যদি বেশি ক্ষরিত হয়, বেশি নিঃসরিত হয়, সেক্ষেত্রে এই হরমোন থেকে আসলে কি কি রোগ হতে পারে,
কম ঘটিত হলে সেগুলোর ক্ষেত্রে কি কি রোগ হতে পারে এখানে একসাথে এনে দেওয়া হয়েছে যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কি কাজ করে? গ্রোথ বাড়াইতে সাহায্য করে, ওয়েট বাড়াবে, হাইট বাড়াবে, দুইটাই করবে। এখন দেখো দ্বৈতত্ব, সরি, এখন ধরো শিশুকালের মধ্যে একটা বাচ্চা তার গ্রোথ হরমোন অনেক বেশি নিঃসরিত হয়ে গেছে, তখন সে জাইগান্টিজম হয়ে যাবে। জাইগান্ট বা জায়ান্ট তো মনে রাখো, তাহলে ওইখান থেকে তো এটা জানতে পারো যে জাইগান্ট শব্দটা তো অন্তত বোঝায় যে বড় কিছু। তাহলে জাইগান্ট থেকে হচ্ছে দ্বৈতত্ব, আর অ্যাক্রোমেগালি হলো গরিলত্ব, এটা বয়স্ক অবস্থায়। ধরো একটা শিশু অবস্থায় তার কি হয়েছে, অনেক বেশি গ্রোথ হরমোন উৎপন্ন হয়েছে, তার ফলে তাকে মানে জায়ান্ট টাইপের দেখাচ্ছে বা জাইগান্ট দেখাচ্ছে। এখন হচ্ছে সেটা কি বলা হয় বাংলায়, দ্বৈতত্ব। কিন্তু একটা লোক বয়স্ক হয়ে গেছে, বয়স্ক হওয়ার পরে হঠাৎ করে গ্রোথ হরমোন তৈরি হয়েছে, গ্রোথ হরমোন অনেক বেশি তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে তখন তার মধ্যে দেখাবে গরিলাত্ব। সে তখন দৈর্ঘ্যে বৃদ্ধি না হয়ে শুধুমাত্র প্রস্থে বৃদ্ধি হইতে পারে, দেখতে গরিলার মতো লাগবে। থাইরক্সিন। থাইরক্সিন আমরা জানি, থাইরক্সিনের বেশি হয়ে গেলে গলগণ্ড হয়, গ্রেভস ডিজিজ। আর হচ্ছে থাইরোটক্সিকোসিস, অতিরিক্ত থাইরক্সিন উৎপন্ন হয়ে যায়, যেটা টক্সিসিটি সৃষ্টি করে। অতিরিক্ত থাইরক্সিন, থাইরয়েড গ্রন্থি থেকে কি উৎপন্ন হয়, থাইরক্সিন। অতিরিক্ত থাইরক্সিন টক্সিসিটি সৃষ্টি করে, এটাকে বলা হয় থাইরোটক্সিকোসিস। আচ্ছা, এদিকে দেখো গ্রোথ হরমোনটা আমাদের কিছু কম নিঃসরণ করলেও কিন্তু ক্ষতি। গ্রোথ হরমোন যখন কম নিঃসরণ করবে তখন কি বেশি গ্রোথ বাড়বে না। গ্রোথ যদি বেশি না হয় তখন অনেক খাটো হবে, খাটো অবস্থাকে বলা হয় বামনত্ব, যেটার ইংলিশটা হচ্ছে ডোয়ার্ফিজম। থাইরক্সিন, থাইরক্সিনও কম নিঃসরণ হতে পারে। কম নিঃসরণ হচ্ছে ক থেকে মনে রাখবা কৃটি, ক থেকে কৃটি, ক থেকে কম, তাহলে শিশুদের ক্ষেত্রে ক্রিটিনিজম হয়। আর একটা আছে মিক্সিডেমা, দেখো এখানেও আছে ক। গলগণ্ড, গ্রেভস ডিজিজ, দুটার মধ্যে একটার মধ্যে ক নাই। ক্রিটিনিজম, মিক্সিডেমা, দুইটার মধ্যেই আছে ক। ঠিক আছে, আমি যদি এটা ট্রিক্স দিই একদম, মিক্সিডেমা, ক্রিটিনিজম, দেখো দুইটাই আমার কি থাইরো মানে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনটা কম উৎপাদিত হচ্ছে বলে। দেখো এখানেও আছে ক, ক ফর ক্রিটিনিজম, মিক্সিডেমা, ক ফর মিক্সিডেমা, মানে কত ভিতরে আছে। দেখো এটা একদম শুরুতেই, শুরুতেই কটা আছে, মানে শুরুতেই কম থাকে। শুরুতেই কম মানে কি বাচ্চাকালেই কম থাকে, যদি বাচ্চাকালে কম থাকে তখন হয় ক্রিটিনিজম। আচ্ছা, আর যদি এখানে দেখো কটা কি আছে পরে আছে না, তাহলে বাচ্চাকালে কম হইলে ক্রিটিনিজম, শুরুতে ক, শুরুতে ক, বাচ্চা অবস্থা শুরুতে মানে বাচ্চা অবস্থা তো আমরা বলতে পারি যে জীবনে শুরুতে আছে। আর এই যে মিক্সিডেমা মানে কি বয়স্ক অবস্থা হওয়ার পরে, তাহলে বয়স্ক অবস্থা হওয়ার পরে ক আছে, একটা অক্ষর পরে আছে, একটা ফেজ পরে লাইফের, তখন দেখা যাবে যেটা সেটা হচ্ছে মিক্সিডেমা। তাহলে বয়স্ক অবস্থায় মিক্সিডেমা, স্বল্প বয়স্ক অবস্থায় বা জীবনের শুরুতে, দেখো জীবনের শুরুতেও কম, শব্দের শুরুতেও কম, শব্দের শুরুতে আছে ক। ঠিক আছে, তাহলে মিক্সিডেমা বয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখো আরো আছে গ্লুকোকর্টিকয়েড হরমোন। গ্লুকোকর্টিকয়েড থেকে কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোমের কারণে স্থূলতা বৃদ্ধি পায়, এটা তো আমরা জানি। কুশিং সিনড্রোমের ফলে স্থূলতা বৃদ্ধি পায়, তাহলে বেশি হয়ে গেলে এখানে কুশিং সিনড্রোম হচ্ছে, আর কম হয়ে গেলে এডিসনস হচ্ছে। এডিসনস ডিজিজ, কুশিং ডিজিজ, দুইটাই ইম্পর্টেন্ট। দেখো প্যারাথ হরমোন উৎপন্ন, বৃক্কে পাথর ও অস্থি ক্ষয়প্রাপ্ত হয়, কারণ কি প্যারাথ হরমোন আমাদের ভিটামিন ডি সংশ্লেষণে ভূমিকা রাখে। তাহলে প্যারাথ হরমোন যদি উৎপন্ন না হয়, সরি বেশি উৎপন্ন হয়ে যায়, তখন কি ভিটামিন ডি অনেক বেশি তৈরি হবে, তাহলে সেই হচ্ছে তোমার বৃক্কে পাথর ও অস্থি ক্ষয়প্রাপ্ত হবে। আর যদি কম নিঃসরণ হয় তখন হচ্ছে টিটানি হবে। ইনসুলিন, ইনসুলিন হইলে যদি বেশি উৎপন্ন হয়ে যায়, ইনসুলিন যদি বেশি উৎপন্ন হয়ে যায় তাহলে কি হবে, ব্লাডে গ্লুকোজ বেশি থাকবে না কম থাকবে, কম থাকবে, তাই তো। ইনসুলিন আমার ব্লাডে গ্লুকোজ কমায় রাখে, কারণ ইনসুলিনের পরিমাণ বাড়ায় দিছে, তাহলে সে হচ্ছে ব্লাডের গ্লুকোজের পরিমাণ আরো বেশি কমায় রাখবে। আরো বেশি কমায় রাখা মানে কি তার ব্লাডের মধ্যে গ্লুকোজ যা থাকার কথা তার চেয়ে কম থাকতেছে, কমের ইংলিশ কি হাইপো, গ্লুকোজ থাকতেছে কম, হাইপো মানে কম,
গ্লাইসেমিয়া মানে কি? গ্লুকোজ। তাহলে গ্লুকোজের পরিমাণ যদি ব্লাডে কমে যায় সেটাকে বলতেছি আমরা হাইপোগ্লাইসেমিয়া। কিসের কারণে হচ্ছে? ইনসুলিন বেশি হয়ে যাওয়ার কারণে হচ্ছে। আর ইনসুলিন যদি কম থাকে তখন হয় ডায়াবেটিস মেলাইটাস, তখন আলাদা করে ইনসুলিন নিতে হয়। গ্লুকাগন হাইপারগ্লাইসেমিয়া, যেই কারণে এটা হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, তাহলে একই কারণে তার বিপরীত জিনিস হিসাবে গ্লুকাগনের ক্ষেত্রে হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। এখানে কি হবে? হাইপোগ্লাইসেমিয়া। আশা করি এটা বুঝতে পারছো কোনটা হাইপারগ্লাইসেমিয়া আর হাইপোগ্লাইসেমিয়া কেন হচ্ছে। এরপর দেখো হরমোনের প্রভাব দেহের বৃদ্ধিতে। দেহের বৃদ্ধিতে আসলে কি কাজ করে? সোমাটোট্রপিক হরমোন, যেটা 191টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। ওটুকু হচ্ছে এমসিকিউর জন্য দরকার, বাকিগুলো নিজে থেকে বুঝতে পারবা। সোমাটোট্রপিক হরমোন থাইরয়েডের যেসব হরমোন আছে, থাইরয়েডের হরমোন বিপাকে কাজ করে, তো সেই জন্য দেহের বৃদ্ধিতে কাজ করে। অনেক অনেক পয়েন্ট দেওয়া আছে, যখন সৃজনশীলের জন্য আসবে তখন হচ্ছে পয়েন্টগুলো একটু নিজের মতো লিখে ফেলার চেষ্টা করবা। দেহের শারীরবৃত্তীয় কাজে, শারীরবৃত্তীয় কাজ বলতে কি? বিপাকীয় যত কাজ আছে, স্পেশালি অ্যাড্রিনাল হরমোনগুলো এখানে বেশিরভাগ ক্ষেত্রে ভূমিকা রাখে। এছাড়া থাইরয়েডের হরমোনগুলো এখানে অনেক ভালো কাজ করে। এক কথায় প্রত্যেকটা হরমোন এখানে ভূমিকা দেখবা যে কোথাও না কোথাও পেয়ে গেছো। শারীরবৃত্তীয় কাজ বলতে কি? দেহের যত কাজ আছে সবই তো শারীরবৃত্তীয় কাজ। আমি এখানে বিপাকের হিসাবে লিখে রাখলাম অ্যাড্রিনাল আর থাইরয়েড। বাকি দেখবে প্রত্যেকটা কাজই কিন্তু বিপাকের মধ্যে পড়ে। তো ঘুরে ফিরে প্রত্যেক কাজই একই জিনিসের মধ্যে পড়বে। পরীক্ষা যদি সৃজনশীল হিসেবে অনেক সময় আসে না যে শারীরবৃত্তীয় কাজের গুরুত্ব হিসেবে ওটা ওই গ্রন্থির বর্ণনা লিখো, তখন আর কি ওই গ্রন্থির যত কাজ আছে সবগুলা লিখবা এই টাইপের। আচরণ পরিবর্তনে, এটা কি? নারী দেহের যত যৌন হরমোন আছে সেগুলো আচরণ পরিবর্তনে হেল্প করে। যেমন হিউম্যান কোরিওগ্রাফিক হরমোন, হিউম্যান কোরিওনিক মানে হিউম্যান কোরিওনিক হরমোন, তারপরে হলো আমাদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, সেগুলা আমরা। এই হচ্ছে আমাদের হরমোনের প্রভাব। তো হরমোন থেকে আমরা আসলে কি কি বললাম? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেসব গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে সেগুলা, কি কি হরমোন উৎপন্ন হচ্ছে সেটা, হরমোন থেকে হরমোনের পরে হচ্ছে হরমোনের ফাংশনগুলা, এবং মানে অনেক বেশি হয়ে গেলে কি হবে, কম হয়ে গেলে কি হবে, সেগুলা মোটামুটি। তাহলে এতটুকু পর্যন্ত ছিল আমাদের এই অধ্যায়টা, এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা। শুরুতে আমরা আসলে অনেক কিছু পড়ে ফেলছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সমন্বয় ছিল, তারপর হচ্ছে প্রান্তীয় সমন্বয় পড়ছি, পড়ার পর লাস্টে আমাদের রাসায়নিক সমন্বয় ছিল। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তো আশা করছি তোমাদের অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের ফলাফল। আচ্ছা, এখানে আছে তোমাদের অনেক কিছু লেখা আছে যেগুলো আসলে পরীক্ষায় আসে না, কিন্তু যেটা পড়তে হবে সেটা হচ্ছে লেভোথাইরক্সিন। লেভোথাইরক্সিন, যদি থাইরয়েড গ্রন্থি কম হয়ে যায়, এক কথায় থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন উৎপন্ন কম হয়ে যায়, তখন থাইরয়েডের স্বল্পতা পূরণে লেভোথাইরক্সিন উৎপন্ন মানে আমাদের বাইরে থেকে দিতে হয়। লেভোথাইরক্সিনটা গলগণ্ড হওয়া থেকে বাঁচায়। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কথাবার্তা। তো আশা করি অধ্যায়টা তোমাদের কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, আশা করি এতটুকুই। আসসালামু আলাইকুম।